ওই ফারদিন তোর বিছনায় চাইছিল, ওই খাঙ্কির পোলা কি কি কইছিল শুনবি? শুনবি তুই? দাঁড়া, শুনে দিছি আমি। এই বলে তাওসির নিজের ফোন ঘেটে একটা রেকর্ড বের করে নাঝার কানের কাছে ধরে, যেখানে ফারদিন বলছে, মেয়ের সাপ, আমার কাছে টুকটাক হলো আপনার কুকীর্তির কিছু প্রমাণ আসে। ভাবি সেগুলো পাবলিক করব, তবে আপনি যদি চান আমি এটা নাও করতে পারি, একটা শর্তে। তাওসির শক্ত গলায় জিজ্ঞাসা করে তখন। কি শর্ত? ফারদিন একটা বিষাক্ত হাসি দিয়ে বলে, আপনার ফুল, আপনার বউকে আমার বিছানায় একদিনের জন্য চাই। আপনি তো প্রতিদিনই এই রূপসী নিয়ে পড়ে থাকেন বিছানায়, আমাকেও একদিন সুযোগ দিন। কি মারাত্মক সুন্দরী মায়েরই আপনার বউ। মেয়র সাহেব, আপনার জায়গায় আমি হলে তো দিন রাত 24 ঘন্টা তাকে আদর দিতে ব্যস্ত থাকতাম। আপনি কি করে নিজেকে সামলিয়ে তাকে ছেড়ে থাকতে পারেন? একবার করব, শুধু একবার। একটাবার আপনার বউয়ের পুরো শরীরটা নগ্ন অবস্থায় দেখতে চাই, স্বাদ নিতে চাই। বউ দিয়ে প্রমাণ লুটে নিন। আপনার বউকে দেখার পর থেকে না, আমি ঘুমের মধ্যেই তার সঙ্গে মিলিত হওয়ার স্বপ্ন দেখি। কি গাল, কি ঠোঁট, কি চোখ, কি চাহনি, কি চুল। শুধু একবার ইচ্ছে মতো নাঝা আর শুনতে পারে না, শরীরটা নুয়ে পড়ছে, হাত পা কাঁপছে। একজন পুরুষ তার শরীরকে এভাবে ব্যবহার করার স্বপ্ন দেখছিল। নাঝার ঠোঁট মুখ শুকিয়ে আসে। নাঝা নিজের মন ও মস্তিষ্কের সাথে যুদ্ধ করে ব্যর্থ হয়ে আকপিচ কোনো প্রকার চিন্তা ভাবনা ছেড়ে তৌসিরকে জাপটে জড়িয়ে ধরে। তৌসিরের বুকে মুখ গুজে হু হু করে কেঁদে ওঠে। তৌসিরের পরনের গেঞ্জির পিঠের অংশ খামচে ধরে ফুপিয়ে বলে, আমার সহ্য হচ্ছে না, আপনি বন্ধ করুন এটা। কেউ এতটা বিকৃত মস্তিষ্কের কি করে হতে পারে তৌসির? আমার মাথা কাজ করছে না, কি করব আমি? কিভাবে বোঝাবো কি জন্যে আপনাকে জড়িয়ে ধরেছি আমি? তৌসির ফোনটা সোফায় রেখে নাঝাকে জড়িয়ে ধরে ওর মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। নাঝা ফারদিনের বলা বিষাক্ত কথাগুলো মনে করে বারবার খামচে ধরে তৌসিরের পিঠের গেঞ্জির কাপড়। এতে তৌসির মনে মনে ভাবে, না জানি আমার 80 টাকা দিয়ে কেনে এত ভালো গেঞ্জিটা না ছিঁড়ে দেয় এখন কান্না মারিতে মারিতে। নাঝাকে তৌসির বলে, এর জন্য ওরে তোরে দিয়ে মারাইছি, আর তুমি যাতে গাদ্দারিতে এক পাও না বাড়াও সেজন্য ভিডিও করে রাখছি। নিজের হুঁশ ফিরে এলে নাঝা তৌসিরের বুক হতে মাথা তুলে তৌসিরের মুখের দিকে তাকিয়ে বলে, আপনার জন্যই তো ও এমন বলার সাহসটা পেয়েছে। না আপনি কুকীর্তি করতেন, না ও এসবের প্রমাণ নিত, আর না এইসব বলতো। তৌসির নাঝার চোখের পানি দু হাত দিয়ে মুছে দিতে দিতে বলে, দোষ আমার না, দোষ তোর। তুই যদি ওই বাহিন চুদরে সেদিন আমার বিরুদ্ধে প্রমাণ না দাঁড়াতি, আর না ও বাড়িতে আসতো, আর না তোরে দেখতো। এতটুকু বলে তৌসির নাঝাকে আর কোনো কিছু বলার সুযোগ না দিয়ে কোলে তুলে নেয় ঘুমাতে যাওয়ার জন্যে। নাঝাও আর মুখ দিয়ে একটা টু শব্দ বের করে না। বিছানায় এসে নাঝাকে নিজের বুকে জড়িয়ে নিয়ে শুয়ে পড়ে তৌসির। নাঝাও আর আপত্তি জানায় না। তৌসির নাঝার চুলে বিলি কেটে দিতে দিতে ম্লান সুরে বলে, একটা কথা জানো তালুকদারের মাইয়া, কি? আমাদের বিয়ে হয়েছে, আমাদের সংসার হবে, বাচ্চা হবে। আমার হাত ধরে তুমি হয়তো বৃদ্ধ হবে, তবে আমাদের মধ্যে কোনো ভালোবাসা হবে না। হ্যাঁ, হয়তো এটাই। আমরা কখনোই একে অপরকে মেনে নিতে পারবো না। বিশেষ করে আমি আমি আপনার মতো জানোয়ারকে কখনোই মেনে নিব না মন থেকে। করব আমি আপনার সংসার, তবে তা হবে মিছি। তৌসিরের কথাগুলো শুনে স্তব্ধ হয়ে যায়। তার মুখ থেকে আর কোনো প্রকার বাক্য বের হয় না। চুপচাপ চোখ বুজে নেয় তৌসির। কিছুক্ষণ স্থির থেকে হঠাৎ নিস্তব্ধতা ভেঙে ধীর কণ্ঠে নাঝাকে বলে, না যা দেখে নিও, সামনের বছর ঠিক এই সময় এই জায়গায় আমরা থাকবো 3 জন। নাঝা বিচলিত হয়ে প্রশ্ন করে, 3 জন? কে কে? আমি, তুমি আর তোমার গর্ভে আমার বাচ্চা। এই কথাটা শোনা মাত্রই নাঝা স্তব্ধ হয়ে যায়। অবচেতনেই তার হাত চলে যায় নিজের পেটে। সেখানে আলতো করে হাত বুলিয়ে দিতে দিতে বিড়বিড় করে ওঠে, আ- আমার পেটে আপনার সন্তান? না, অসম্ভব। আমি কিছুতেই আপনার সন্তান ধারণ করব না। তৌসির একটা দীর্ঘশ্বাস ফেলে। তারপর নাঝার পেটের উপর রাখা তার হাতটার উপর নিজের হাত রেখে শক্ত গলায় বলে, তুমি ধারণ করবে আর না করবে কি, সন্তান দেওয়ার মালিক আল্লাহ, আর ওসিলা আমি। এই কথা শুনেই নাঝা এক ঝটকায় তৌসিরের হাতটা সরিয়ে দিয়ে হিসিয়ে বলে, এই কদর্য স্বপ্ন কোনোদিনও বাস্তব হবে না। এখন ঘুমোতে দিন, ফজরের আজান দিয়ে দেবে। হাত সরিয়ে দেওয়ায় তৌসির দমে না গিয়ে বরং আরও তার কাছে সরে আসে। আলতো করে নাঝার অবিন্যস্ত চুলগুলো কানের পিছে গুজে দিয়ে আবেশে ওর কপালে একটা দীর্ঘ চুমু খায়। তারপর নাঝার পেটের উপর থেকে কাপড় সরিয়ে নিয়ে
সেখানে নিজের হাতের তালু রাখে। তৌসিরের উষ্ণ হাতের স্পর্শে নাজার সারা শরীর শিউরে উঠে। সে চোখ বুজে ফেলে অশান্তিতে। এক অদ্ভুত ভালো লাগা আর অস্থিরতা তাকে আচ্ছন্ন করে নেয়। তৌসির ওর কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, এই স্বপ্নটা আমরা দুইজন মিলে সত্যি করুম। নাজা দাঁত চেপে নিজের আবেগ সংবরণ করার চেষ্টা করলেও তৌসিরের এই গভীর সান্নিধ্য তাকে ক্রমশ নিস্তেজ করে দিচ্ছে। তবে নাজা আর নিজেকে ছাড়িয়ে নেয় না, বরং তৌসিরের দেওয়া এই মায়াবী যন্ত্রণাটুকু নিঃশব্দে উপভোগ করতে থাকে। পরিত্যক্ত একটা গোডাউনে এখন মরণ দশা চলছে। ঘরের ভেতর চারিদিকে ভ্যাপসা গন্ধ বইছে, আর সেখানে ওয়াসেম তার নিকৃষ্ট খেলা চালাচ্ছে। ঘরের মাঝখানে একটা মরচে ধরা লোহার টেবিল, সেই টেবিলের উপর হাত পা ছড়িয়ে শক্ত করে বেঁধে রাখা হয়েছে 20 বছর বয়সী এক নগ্ন তরুণীকে। মেয়েটার শরীরে এক টুকরো সুতোও নেই। তাকে দেখে মনে হবে কসাইখানায় সাজিয়ে রাখা এক নিথর মাংসপিণ্ড। চারিদিকে ঘিরে দাঁড়িয়ে আছে ওয়াসেমের গ্যাংয়ের কিছু কাশ সদস্যরা। তাদের চোখে ক্ষুধার্ত নেকড়ের মতো আদিম লালসা। তার লালসা নিয়ে মেয়েটির ফকফকা নগ্ন গায়ের দিকে শকুনের মতো তাকিয়ে আছে। মেয়েটি গোঙাচ্ছে, তার গলার স্বর বসে গেছে ভাঙা গলায়। ওয়াসেমের দিকে তাকিয়ে আকুতি জানায়, আমাকে ছেড়ে দিন। কে আপনি? কেন আমার সাথে এমন করছেন? ওয়াসেম পকেট থেকে একটা ঝকঝকে রূপালি ছুরি বের করে। সেটির ফলায় বাতির মৃদু আলোর প্রতিফলিত হয়ে মেয়েটার চোখের উপর গিয়ে পড়ে। ধীর পায়ে টেবিলের কাছে এগিয়ে আসে ওয়াসেম, আর বরফ শীতল গলায় সে ফিসফিস করে বলে, তুমি তো আমার শিকার ডার্লিং। এই শরীর দিয়েই তো তুমি পুরুষ শিকার করো, তাই না? আজ ভাবলাম শিকারি নিজেই একটু শিকার হয়ে দেখুক। মেয়েটি এই বাঁচার শেষ চেষ্টায় কান্নায় ভেঙে পড়ে। শরীর কাঁপাতে কাঁপাতে সে বলে, আপনি যা চাইবেন আমি তাই দিব। আমি আপনার সাথে রাত কাটাতে রাজি। দয়া করে এভাবে বেঁধে রাখবেন না। ওয়াসেম থেমে গিয়ে মেয়েটার মুখের খুব কাছে নিজের মুখটা নিয়ে গিয়ে বিদ্রুপের হাসি হাসে সে। তার নিঃশ্বাসে মৃত্যুর গন্ধ পাচ্ছে মেয়েটা। ওয়াসেম চিবিয়ে চিবিয়ে বলে, ভুল বুঝলে সুন্দরী। আমি নারী দেহের লালসায় আসক্ত নই। আমি আসক্ত নারী দেহের তপ্ত রক্তের সাথে। তোমার এই নরম চামড়ার নিচে যে উষ্ণস্রোত বয়, ওটার নেশাই আলাদা। কথাটা শেষ হওয়ার আগে বিদ্যুৎ বেগে ওয়াসেম মেয়েটির বুকের বাঁ পাশে নরম স্তনে ছুরি বসিয়ে দেয়। ঠিক যেভাবে পাকা আমের উপর ছুরি চালানো হয় সেভাবে অত্যন্ত নিখুঁতভাবে ওয়াসেম মেয়েটার বুকের চামড়া কাটতে শুরু করে। মুহূর্তেই ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে আসে। বিভৎস যন্ত্রণায় মেয়েটা এমন এক চিৎকার দেয় যে মনে হয় তার গলার রগগুলো ছিঁড়ে বেরিয়ে আসবে। চোখ দুটো কোটর থেকে প্রায় বেরিয়ে আসে। তার মুখ দিয়ে লালার সাথে রক্ত মিশে গলগল করে নামে। ওয়াসেমের মধ্যে এখন এক জান্তব উন্মাদনা ভর করছে। সে হাত থেকে ছুরিটা ছুঁড়ে ফেলে দিয়ে সরাসরি মেয়েটার ক্ষতস্থান খাবড়ে ধরে সেখানে মুখ বসায়। তৃষ্ণার্ত পশুর মতো সে কুলি করে করে তাজা রক্ত গিলতে থাকে। তার দাড়ি গোপ ভিজে একাকার হয়ে যায় লাল স্রোতে। ওয়াসেম মেয়েটার রক্ত চুষে জানোয়ারের মতো খেতে থাকে। ঠিক তখনই পেছন থেকে কায়নাব ও ওয়াসেমের ছায়াসঙ্গীয় ম্যানেজার এসে তাকে শক্ত করে টেনে ধরে। বিরক্তির স্বরে কায়নাব বলে, ওয়াসেম থামো, আজ অনেক হয়েছে। অতিরিক্ত নেশা ভালো নয়। কায়নাব এক ঝটকায় ওয়াসেমকে সরিয়ে নেয়। এরপর অত্যন্ত ঠান্ডা মাথায় নিজের কোমর থেকে পিস্তল বের করে মেয়েটার পেট বরাবর ট্রিগার টিপে দেয়। একটা কান ফাটানো শব্দ হয় আর সব শান্ত হয়ে যায়। মেয়েটা চিরদিনের জন্য নিথর হয়ে পড়ে। ওয়াসেম নিজের দাড়ি থেকে চটচটে রক্ত মুছতে মুছতে উন্মাদ হাসিতে ফেটে পড়ে। কায়নাবের দিকে তাকিয়ে বলে, কায়নাব, আমার ভাইয়েরা আসছে। সব আয়োজন নিখুঁত হওয়া চাই। কায়নাব ভ্রু উঁচিয়ে জিজ্ঞাসা করে, কেন ভাই? বাংলাদেশি নাকি নাগাল্যান্ডের? ওয়াসেম নিজের রক্ত ভেজা শার্টটি খুলে দলা পাকি অন্ধকার কোণে ছুঁড়ে মারে। তার চোখে এখন এক নতুন ধ্বংসের নেশা। সে গর্জে উঠে বলে, দুজনেই আসছে। একসাথে দুজনের জন্যই আয়োজন করো কায়নাব। রক্তের বন্যা বইয়ে দাও। অট্টহাসি হাসতে হাসতে ওয়াসেম গোডাউন থেকে বেরিয়ে যায়। সকাল 10টা। শিকদার বাড়িতে বিয়ের ধুম পড়ে গেছে। আগামীকাল ধ্রুব আর ইকরার বিয়ে। তাই আজ সকাল থেকেই বাড়িতে এলাহি কারবার। কিন্তু এই বাড়ির এক পুরনো সমস্যা, বিয়ে বা কোনো শুভ কাজ হলে কাউকে না কাউকে জিনে ধরে। তৌসিরের বিয়ের সময় একই ঘটনা ঘটেছিল, আজও তার ব্যতিক্রম হলো না। এবার জিনে ধরেছে সিমরানকে। সিমরানের ঘরের অবস্থা এখন থমথমে। সে বিছানায় বসে আবোল তাবোল বকছে। তাকে ঘিরে দাঁড়িয়ে আছে তৌসির, সিমরানের বাবা মা, বিবিজান, রুদ্র এবং বাড়ির আরো অনেকে। পরিস্থিতি সামলাতে হুজুর ডেকে আনা হয়েছে। হুজুর গম্ভীর মুখে সামনে এগিয়ে এসে জিনরূপী সিমরানকে জিজ্ঞাসা করেন, তুমি কেন ওর উপরে ভর করেছ? কি দোষ ওর? সিমরান খিকখিক করে হাসতে হাসতে উত্তর দেয়, আমি কদম গাছের সামনে শুইয়াছিলাম, তখনও আমার ওপর পাড়া মারছে, তাই ওর সাথে আমি লাগছি। এই কথা শোনা মাত্রই ঘরের আবহাওয়া বদলে যায়। ভয়ের বদলে বিরক্তি ফুটে ওঠে তৌসির সহ উপস্থিত সবার চোখে মুখে। যাকে ধরে প্রতিবার সেই একই কদম গাছ আর গায়ে পাড়া দেওয়ার মিথ্যা অজুহাত দেখায়। তৌসির আর সহ্য করতে পারে না। বিরক্তি নিয়ে জিনরূপী সিমরানের একদম সামনে এসে দাঁড়ায় ও
তারপর তিক্ত সুরে বলে, তুই অদৃশ্য হইয়া যেখানে সেখানে সাউয়া মেলাং কইরা শুয়ে থাকুস কেন? ভালো করছে, পারা মারছে। সিমরানের ভেতরে থাকা জিনটা চিৎকার করে শাসিয়ে বলে, এই তুই বেশি কথা কবি না, নয়তো তোর বইন্ডের মাইরা দেমু। তাওসিরের মেজাজে বা সপ্তমে চড়ে যায়। সে বিন্দুমাত্র ভয় না পেয়ে উল্টো সিমরানের চুল হালকা করে টেনে ধরে ধমকে বলে, তুই না জিন, তুই না জাদু করতে পারস, তাহলে তুই মাটিতে শুয়ে থাকুস কেন? রূপার পালক বানাইয়া সেখানে শুয়ে থাকতে পারস না? সিনাল কোথাকার! জিন যদি না হতি তাহলে এতক্ষণে তো সাউয়া মাউয়া ফাটাই নিতাম। অপমানে আর রাগে জিনটা হুঙ্কার দিয়ে নিজেকে ছাড়িয়ে নেয়। তারপর বিবিজানের দিকে তাকিয়ে দাঁত খিচিয়ে বলে, তোর নাতিরে সামলা বুড়ি, নয়তো তোর নাতির নয়া বউরে গিয়া ধর্ম। বিবিজান এতক্ষণ চুপ ছিলেন, কিন্তু নতুন বইয়ের কথা শুনে তিনি আর স্থির থাকতে পারেন না। তিনি এগিয়ে গিয়ে সিমরান রূপী জিনের গালে কষে এক থাপ্পড় মেরে চড়া গলায় বলেন, তুই যাইবি নাকি আমি আমার গোলারে ডাকমু, তখন কিন্তু অবস্থা খারাপ হইয়া যাইবে। বিবিজানের থাপ্পড় আর ধমক খেয়ে জিনের সুর নরম হয়ে যায়। সে মিনমিন করে বলে, আমারে আমার পাওনা দিয়ে দাও, আমারে 1 কেজি মিষ্টি দিয়ে দাও, আমি চলে যাবো। মিষ্টির কথা শুনেই তৌসির খেকিয়ে ওঠে। কড়া গলায় বিবিজানকে বলে, বিবিজান, কিসের মিষ্টি দিবা? এ মাদাচোত, জিনের খাওয়ানোর জন্য টাকা কি গাছে ধরে? 1 কেজি মিষ্টির দাম কমছে 350 টাকা। ওইসব ফালতু খরচ আমি করতে পারুম না। দাদাজান এতক্ষণ চুপ ছিলেন, এবার গম্ভীর হয়ে বিবিজানের দিকে তাকিয়ে বলেন, তুমি তোমার নাতিরে লইয়া এখন এইখান থাইকা যাও, আমরা জিন ছাড়ানোর ব্যবস্থা করতাছি। বিবিজান আর কথা বাড়ালেন না। তিনি উঠে দাঁড়ান এবং শক্ত হাতে তৌসিরের বাহু টেনে ধরে ওকে নিয়ে ঘর থেকে বেরিয়ে আসেন। বাইরে এসে তৌসিরের গালে কষিয়ে এক থাপ্পড় মারেন বিবিজান। আর দাঁতে দাঁত চেপে ফিসফিস করে বলেন, তুই যে এমনি গালাগালি করতেছস, এই জিন যদি পরে উস্কে গিয়ে তোর বইয়ের ঘাড়ে চাপে, নাঝা এক রঙা মাইয়া, ওরে ধরলে কি আর ছাড়বো মনে করস? তৌসির গালে হাত বুলিয়ে বিকারহীন ভাবে হাসতে লাগে আর তাচ্ছিল্যে সুরে বলে, আরে ধর, আমার বউ এ জিনের থেকে 10 গুণ তেজি। জিনের সাধ্য নাই ওরে ধরার। উল্টা আমার বউয়ের জাহাজের আগুনে পুইরা ছাই হইয়া খাক হইয়া যাইব। বিবিজান গায়ের চাদরটা ঠিক করতে করতে দীর্ঘশ্বাস ফেলে বলেন, চল তোর ঘরে যাই, তোর বইয়ের লগে আমার কিছু কথা আছে। ওদিকে নাজা বারান্দায় দাঁড়িয়ে ফোনে কথা বলছে। ফোনের ওপাশে তার মাস্টার চাচ্চু। কাল রাতে ঘটে যাওয়া সব ঘটনা সে পুঙ্খানুপুঙ্খ রিপোর্ট করছে। নাজা বলে, মাস্টার চাচু, ওরা তোমাদের পাঠানো ওই কিলারকে ধরে ফেলেছে। যখন ধরেছিল তখন আমার গোলামের ফোনে কল এসেছিল। ও দেখতে গিয়েছিল কি হয়েছে, কিন্তু কিছু না দেখেই চলে এসেছে। আমি যখন মিথ্যা রাগ দেখিয়ে জানতে চাইলাম কেন আমায় দিয়ে খুন করালো, তখনই ও সত্যটা বলেছে। আমাকে ফারদিনের একটা রেকর্ড শুনিয়েছে। ওই ফারদিন ভালো লোক ছিল না মাস্টার চাচু, আস্ত একটা জানোয়ার ছিল। মাস্টার চাচ্চু জিজ্ঞাসা করলেন, সে তো জানি, কিন্তু কি করছিলিস সে? নাজার ঘৃণার সাথে উত্তর দিল, অনেক জঘন্য কাজ, যা তোমাকে মুখে বলতে পারবো না আমি। ওপাশ থেকে মাস্টার চাচু বললেন, আচ্ছা, বলতে হবে না। তুই শুধু মনে রাখিস তোর আসল কাজটা কি। বোকামি করে কান্নাকাটি করিস না, ভয় পাস না। শিকারীর মতো তীক্ষ্ণ চোখে সামনের দিকে তাকিয়ে নাজা বলল, না, মনে রেখেছি। তোমরাও মনে রেখো। আমি কিন্তু তৌসিরের মতো পশু সংসার করব না। কাজ শেষ হলে আমাকে এই লোকের হাত থেকে বাঁচাতে হবে কিন্তু। সে তোকে বলতে হবে না। নাজা বাঁকা হেসে বলে, না, মনে করিয়ে দিলাম, কারণ তোমরা তো স্বার্থপর। স্বার্থ শেষে যদি আমায় এই জাহান্নামেই মরার জন্য ফেলে রাখো। কথাগুলো বলেই ফোনটা নামিয়ে রেখে দেয় নাজা। সংযোগ বিচ্ছিন্ন করে যেই না পেছনে ঘুরে দাঁড়ায়, আচমকায় চড়াস করে এক তীব্র চপেটাঘাত আছড়ে পড়ে তার লালি মাখা ফর্সা গালটার উপর। থাপ্পড়টা মেরেছেন স্বয়ং বিবিজান। ঘরের ভেতর বিবিজান আর তৌসির আগে থেকে উপস্থিত ছিলেন এবং তার সব কথা শুনে ফেলেছেন, তবে তা খুনা করেও টের পায়নি নাজা। থাপ্পড়ের আঘাতটা এতই অতর্কিত আর জোরালো ছিল যে নিজেকে আর স্থির রাখতে পারে না নাজা। প্রচণ্ড অভিঘাতে মাথাটা চক্কর দিয়ে ওঠে। চোখের সামনে পৃথিবীটা মুহূর্তেই ঝাপসা হয়ে যায়। টাল সামলাতে না পেরে ছিটকে মেঝের উপর লুটিয়ে পড়ে নাজা। আঘাতের তীব্রতায় নাক দিয়ে গড়িয়ে পড়ে উষ্ণ রক্তের ধারা। নাজা ছন্নছাড়া হয়ে বসে আছে বারান্দার এক কোনায়। দরজার পাশের দেয়ালে মাথা ও পিঠ ঠেকিয়ে রেখেছে। তার নাক দিয়ে এখনো অল্প অল্প রক্ত গড়াচ্ছে। দরজার পাশের দেয়ালে মাথা ও পিঠ ঠেকিয়ে রেখেছে, তার নাক দিয়ে এখনো অল্প অল্প রক্ত গড়াচ্ছে।
বিবিজান তাকে বেশ কয়েকটা থাপ্পড় মেরেছেন, সাথে লাথিও মেরেছেন। সে কিছু বলতে পারেনি, করতেও পারেনি। তাওসির একদৃষ্টে চেয়ে দেখছিল সবকিছু, কিছু বলেনি সে। বিবিজান যে এত মার মারলেন তারপরও কোনো বাক্য পাই করেনি, চুপচাপ বেরিয়ে গিয়েছিল তখন রুম থেকে। তাওসির বের হয়ে যাওয়ার পর বিবিজান নাজাকে আরও কয়েকটা লাথি মেরে কিছু বিশ্রী কথা শুনিয়ে চলে গেছেন। নাজার দোষে সে আজ মার খেলো। সে যদি একটু সতর্ক হয়ে কাজ করতো তাহলে এভাবে ধরা খেয়ে মরতে হতো না। সাদা একটা ড্রেস তার পরনে, সাদা ড্রেসের হাতগুলো লালচে হয়ে গেছে রক্ত মুছতে মুছতে। নাজা হাত বাড়িয়ে ফ্লোরে পড়ে থাকা ফোনটা হাতে নিয়ে নিজের বাবার নাম্বারে কল দেয়। তিনি কল ধরতেই নাজা কান্নায় ভেঙে পড়ে। আব্বা, আব্বা, আমায় নিয়ে যাও এখান থেকে। এখান থেকে তোমরা যার কাছে বিয়ে দিবে তার কাছেই চলে যাব আমি। তুমি তো চাও ইকরাম ভাইয়ের কাছে যেতে। যাব, আমি সত্যি বলছি, আমি যাব। আমার কিছু চাই না। আমি পারবো না তোমাদের উদ্দেশ্য সফল করতে, আমি পারবো না। আব্বা, ওরা মেরে ফেলবে আমায়। আব্বা, ও আব্বা, আমাকে এখান থেকে নিয়ে যাও। ও আব্বা, আমি এই জানোয়ারের সংসার করব না। আব্বা, ওরা আমায় মেরে ফেলবে। আব্বা, আজ আমায় অনেক মেরেছে ওই মহিলা। আব্বা, আমি না তোমার মেয়ে, নিয়ে যাও না আমায় এখান থেকে, আমি বাঁচতে চাই আব্বা। আব্বা, একটাবার আমার কথাটা ভাবো আব্বা। আব্বা। এটুকু বলেই নাজা শোকের ভারে বুক ফেটে আর্তনাদ করে ওঠে। বুক ভাঙা ক্রন্দনে ভেঙে পড়ে সে। সিদ্দিক সাহেব বুঝতে পারেন তার মেয়ে ধরা খেয়ে মার খেয়েছে আর এভাবে কাঁদছে, কিন্তু উনি তো এসব কান্নাকে প্রশ্রয় দেবেন না, একদমই না। তাই শান্ত গলায় বলেন, আমি কিছু জানি না আম্মা, তুমি বলছিলে তুমি যেভাবে পারো সেভাবেই থাকবে। নিজের বাবার মুখ হতে এমন উত্তর শুনে নাজার বুক ফেটে যায়। কষ্টে তার হৃদয়টা ব্যথা ভারে বিদীর্ণ হয়ে যায়। সে কল কেটে এবার ভিডিও কল দেয়। সিদ্দিক সাহেব ধরতে ওনাকে নিজের গাল নাক দেখায়। দুই গালে 5 আঙ্গুলের দাগ স্পষ্ট লাল হয়ে ভাসছে। দেখিয়ে পাগলের মতো বলে, আব্বা, আব্বা, এই দেখো আমায় কিভাবে মেরেছে। তুমি এবার তো নিয়ে যাও। সিদ্দিক সাহেব উনি দেখেন যে মেয়ের গায়ে একটা ফুলের টোকা, একটা কাটার আঁচড় লাগতে দেননি আজ সেই মেয়ের গাল রক্তে লাল। তারপরও বুকে পাথর বেঁধে তিনি বলেন, আমি এখন কিছু করতে পারবো না, তুমি কাজটা করেই আসো। নাজা বাবার এমন কথা শুনে চিৎকার করে ওঠে, তোমায় আল্লাহ বাপ কেন বানিয়েছেন? তুমি একটা স্বার্থপর, তুমি বাপ হওয়ার যোগ্য নও। আব্বা, যেখানে একটা বাবা নিজের সন্তানের জন্য নিজের কলিজা কেটে দেয়, সেখানে তুমি আমার সাথে এমন করছো। তুমি সত্যিই তো আমারই আব্বা, সত্যি তো আমি তোমার আসল সন্তান তো। এই বলেই নাজা ফুপিয়ে কেঁদে ওঠে। তার বুকের পাঁজর ভেঙে কান্না বেরিয়ে আসে। সে কাঁদতে চায় না, তাও বেরিয়ে আসে। তুমি তুমি এত স্বার্থপর কেন আব্বা? ওই মহিলা, মানে আমার মা, আমার জন্মদাত্রী মা, তাকে এতদিন আমি দোষ দিয়ে এসেছি যে তোমার সাথে কেন সে সংসার করলো না। কিন্তু এই মুহূর্তে আমি বুঝতে পেরেছি সে যা করেছে ভালো করেছে, খুব ভালো করেছে, নিজে জীবন বাঁচিয়েছে। তোমার মতো স্বার্থপরের সাথে কি করে সংসার করতো সে? খুব ভালো করেছে সে। সে আমায় কেন নিয়ে গেল না তার সাথে? আমার সাথে কেন এমন হলো? তুমি কিভাবে একটা মানুষ রূপী জানোয়ারের কাছে সঁপে দিলে আমায়? তৌসিরকেও তো আমি দোষ দিতে পারি না, কারণ তার তো কোনো দোষ নেই। আমি তোমাদের কথায় বিয়ে বিয়ে করেছি। বলেছিলে আমি যখন বলবো আমায় নিয়ে যাবে, তাহলে নিয়ে যাও। আমাকে এইখান থেকে নিয়ে যাও আব্বা, নিয়ে যাও না। আমি না এখানে থাকবো না, আমার দম বন্ধ হয়ে আসে। আমি আর এসব করতে চাই না। আমি নিজের দিকে নিজে তাকাতে পারি না, ঘেনা লাগে আমার নিজেকে নিজে। আমাকে নিয়ে যাও, নিয়ে যাও আব্বা, ও আব্বা। এই বলে নাজা হু হু করে বুক ফাটিয়ে কেঁদে ওঠে। সিদ্দিক সাহেব ফোন কেটে দেন আর কিছু না বলে। বাবার এই স্বার্থপরতা দেখে নাজা স্তব্ধ হয়ে ফোনের দিকে তাকিয়ে থাকে। তাওসির নাজার পেছনে দাঁড়িয়ে আছে, বারান্দার দরজায় দাঁড়িয়ে নিঃশব্দে সবকিছু শুনছে, দেখছে। বুকের ভেতর ঘা ধরে যাচ্ছে নাজাকে এভাবে কাতরাতে দেখে। নাজা ফোনের স্ক্রিনে তাকিয়ে আছে, তখন স্ক্রিনে ভেসে উঠে নাজারের কল। নাজা ঢোক গিলে কলটা ধরে। নাজার ভালো মন্দ জিজ্ঞাসা করে। নাজাও নিজেকে সামলে সবকিছু স্বাভাবিক উত্তর দেয়। কথায় কথায় নাজহার তাকে বলে, নাজ, একটা কথা বলি, রাগ করবি না তো? বল। নাজা আমতা আমতা করে বলে, নাজ, মম হসপিটালে, ওনার অ্যাক্সিডেন্ট হয়েছে। উনি 2 দিন ধরে আমাকে বলছেন একটাবার যেন তোর সাথে কথা বলিয়ে দিই। বল না নাজ, একটাবার কথা। এ শুনে নাজা তার ছেলের হাসি দিয়ে বলে, হঠাৎ আমার কথা মনে পড়লো কেন ওনার? মনে আছে আমার কথা? মনে ছিল ওনার যে উনি কোনো এক সময় 2টো সন্তান একসাথে পেটে ধরেছিলেন, নাকি অ্যাক্সিডেন্টের ধাক্কায় মনে পড়লো? কোনটা রে ভাই? নাজা নিচু গলায় বলে, বাদ দে, বল না কথা, মা তো। তোর মা কিন্তু আমার না,
পেটে ধরলেই মা হওয়া যায় না। নাজ, তোর কি আজ বেশি মন খারাপ? তোর সাথে কি কিছু হয়েছে? এভাবে কথা বলছিস যে? না, তেমন কিছু না। তো তোর মায়ের কি অবস্থা এখন? বেশি গুরুতর অ্যাক্সিডেন্ট হয়েছিল নাকি? এখন ভালো আছেন, কথাও বলতে পারছেন। অত গুরুতর না বললেও চলে। তবে চোট পেয়েছেন। গতকাল থেকে বারবার বলছেন তোর সাথে 2 মিনিট কথা বলতে। বলবি কথা? আমার সাথে হঠাৎ কেন কথা বলবেন? কে আমি? আমার জন্য এত দরদ উতলাচ্ছে কেন তোর মায়ের? আচ্ছা দেখ কথা বলি, কি বলবেন শুনি। নাজার নিচু গলায় বলে। এটা শুনে নাজার বিশ্বাস করতে পারে না, সত্যি রাজি হয়ে গেল। এতদিন পায়ে পড়েও রাজি করতে পারেনি। এত কিছু না ভেবে নাজার ফোন মায়ের হাতে দেয়। এতক্ষণ সব কথা মাও শুনছিলেন। নাওলা কাপা কাপা হাতে ফোনটা নিয়ে কানে লাগিয়ে ঠোঁট নাড়ান। হ্যালো, নাজ। আজ এক যুগ পর মায়ের কণ্ঠ শুনল নাঝা। নাঝা কথা বলার শক্তি হারিয়ে ফেলেছে। গলা দিয়ে কথা বের হয় না, ও শুধু কান্না বের হতে চায়। নাঝা নিজেকে অনেক কষ্টে কান্না দমিয়ে উচ্চারণ করে। হ্যাঁ, বলুন, কি বলবেন? নাওলা কাপা গলায় জিজ্ঞাসা করেন, কেমন আছো? শ্বশুর বাড়িতে ভালো আছো তো? নাঝা আবারও ঢোক গিলে নিজেকে দমিয়ে উচ্চারণ করে। ভালো থাকবো বলেই তো আমায় রেখে গিয়েছিলেন। তাহলে কেমন আছি জিজ্ঞেস করছেন কেন? আপনি কেমন আছেন? অবশ্যই ভালো থাকবেন। ভালো থাকার জন্যই তো গিয়েছিলেন। ভাইয়া বলে অ্যাক্সিডেন্ট হয়েছে নাকি আপনার? আপনার শরীর কি ফিট আছে? আগের মতো কি সুন্দর আছেন? চুলগুলো কি এখনো আগের মতো লম্বা আছে? মেয়ের বলা আর করা প্রশ্নে নাওলা ধরা গলায় বলেন। হ্যাঁ আছে, আগের মতোই সুন্দর আছে। নাঝা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে, জানেন আপনার এই সৌন্দর্যের ভাগীদার আমাকেও আল্লাহ বানিয়ে দিয়েছে। মাঝে মাঝে ভেবে কুল পাই না আপনার মতো স্বার্থপরের মতো দেখতে কেন আমি হলাম। যাই হোক, অতীত টেনে লাভ নেই। আজ আপনার সাথে কথা বলছি একটা কারণে। কি কারণে রে মা? মা বলবেন না, আমি কারো মেয়ে নই, মাও নই। আমাকে মা বলে ডাকার অধিকার একমাত্র আমার বাপ চাচার। নাওলা কাপা গলায় বলেন। ভুলে মুখ দিয়ে বেরিয়ে গেছে। নাঝা তপ্ত শ্বাস ছেড়ে বলে, আমায় মাফ করে দিয়েন। আপনাকে এতদিন স্বার্থপর বলে এসেছি বলে মাফ করে দিয়েন ভুল বলার জন্য। কারণ আজ আমি বুঝতে পেরেছি আমার বাবার সংসার করা যায় না। আপনি না খুব ভালো করেছেন চলে গেছেন, খুব ভালো করেছেন। আমার স্পষ্ট মনে আছে আপনি কোর্টে বলেছিলেন এমন নিকৃষ্ট মানুষদের সাথে আর যাই হোক সংসার হয় না। তাই আমি তার থেকে মুক্তি চাই। সেদিনের পর থেকে এই কথার জন্য আমি আপনাকে প্রচণ্ড ঘৃণা করতাম। তবে আজ আমি বুঝতে পারছি সত্যি এমন মানুষদের সাথে সংসার হয় না। আপনি আমার বাবার মতো স্বার্থপরকে ছেড়ে উত্তম কাজ করেছেন। নাওলা মেয়ের কথায় বুঝতে পারেন ওনার মেয়ে একদম ভালো নেই, নিশ্চয়ই তার সাথে কিছু হয়েছে। তিনি চাল খাটিয়ে প্রশ্ন করেন, আচ্ছা, তোমার সাথে যার বিয়ে হয়েছে সে কি কাজ করে? নাঝা হেসে বলে, নিকৃষ্ট সব কাজই করে। ড্রাগস চালান করে, হয়তো নিজেও নেয়। নারী দেহ দিয়ে ব্যবসা করে, হয়তো নিজেও সেই নারী দেহের স্বাদ নেয়। মানুষ খুন করে, তাদের অর্গান পাচার করে, লুটপাট সবই করে। ভালো না? দেখুন কত ভালো জায়গায় আমার নিজের আব্বা আমায় বিয়ে দিয়েছে। নাওলার মাথায় আকাশ ভেঙে পড়ে। কি শুনছেন তিনি? নাওলা উত্তেজিত হয়ে প্রশ্ন করেন, সে কি তোমাকে মারে, অযত্ন করে? না তো, মারে না তো, অযত্নও করে না। তার কোনো দোষ নেই। আসলে দোষ সব আমার, আমিই দোষী। জানেন, আমাকে এখানে আমার বাপ চাচা সংসার করতে পাঠায়নি, পাঠিয়েছে এই লোককে ঠকাতে। যদি না শুনি তাহলে আমাকে ছোট দাদি বলেছে মেরে ফেলবে। আ- আমার না বাঁচার অনেক ইচ্ছা, অনেক ইচ্ছা। তো তাই আমি এইখানে এসেছি। এখানে এসে দেখি এরাই এখন আমাকে মেরে ফেলবে। আ- আপনার মনে আছে ছোটবেলা থেকে আঘাত পেলে বেশি কাঁদলে আমার নাক দিয়ে ব্লিডিং হতো? নাওলা স্তব্ধ হয়ে উত্তর দেন, হ্যাঁ আছে। জানেন, আজও ব্লিডিং হয়েছিল প্রচুর, কিন্তু আগের মতো কেউ ওষুধ দেয়নি বা রক্তটাও মুছে দেয়নি। আপনি না জিজ্ঞেস করেছিলেন আমি কেমন আছি? তাহলে শুনুন, আ- আমি আমি না একটুও ভালো নেই। আমি ভালো নেই। জানেন একটা কথা, আমার যার সাথে বিয়ে হয়েছিল সে প্রথম দিকে আমাকে আপন ভাবতো, আমার যত্ন নিত। হয়তো এগুলো অভিনয় করতো, কিন্তু জানেন এখন সেও আমায় দেখতে পারে না। তাই আমি বাড়ি যেতে চাই, কিন্তু আমার আব্বা আমাকে আর বাড়ি নিবেন না। আমার এখানেই কুকুরের মতো পড়ে থেকে মরতে হবে। আচ্ছা, অনেক কথা বলে ফেললাম। ভালো থাকবেন আর মাফ করে দিয়েন এতদিন ভুল বোঝার জন্য আপনাকে।
দোয়া করবেন যাতে মরণটা আমায় একটু আগেই দেখা দেয়। এই দ্বিধাদ্বন্দ্বের জীবন আর প্রাণে সয় না, বুঝলেন? এটা বলেই নাজা ফোন কেটে দেয়। নাওলার হাত থেকে নাজারের ফোনটা ধপাস করে পড়ে যায়। তিনি সব শুনে স্তব্ধ হয়ে গেছেন। ওনার পাশেই ওনার ভাই দাঁড়িয়ে আছেন। নাওলা নিজের ভাইয়ের দিকে তাকিয়ে চিৎকার করে কেঁদে ওঠেন। ভাইরে, আমার মেয়েটাকে ওরা নরকে দিয়ে দিয়েছে। তুই তোর গ্যাংয়ের কাউকে পাঠিয়ে ওকে যে কোনো ভাবে এখানে নিয়ে আয়। ওনার ভাই চোখ মুখ শক্ত করে শান্ত গলায় বলেন, আমি তো কবেই বলেছিলাম নিয়ে আসতে, তুমিই তো রাজি হওনি। আমার ছেলে লুসিয়ানকে বলবো? বল, ওকে বল নিচে গিয়ে নিয়ে আসতে। নাজা ফোনটা পাশে রেখে হাঁটুতে মুখ গুজে নিতে নিতে ফুপিয়ে বলে, আল্লাহ আমায় মা দিল, কিন্তু তার ভালোবাসা দিল না। আমার মা কেন আমায় ভালোবাসলো না? আমার মা কেন তার সাথে আমায় নিয়ে গেল না? আমি মেয়ে, তাই নিয়ে গেল না। তৌসির এতক্ষণ দাঁড়িয়ে সবকিছু স্পষ্ট শুনছিল। কি বলবে এখন সে, আর কি করবে, কিছু বোঝার ক্ষমতা তার নেই। তৌসির তপ্ত শ্বাস ছেড়ে নাজার সামনে গিয়ে দাঁড়ায়। নাজা তৌসিরকে দেখে মুখ তুলে তাকায়। তৌসিরকে হঠাৎ দেখে ভড়কে যায়। তৌসিরও সব কথা শুনে নেয়নি তো? না, শুনেনি হয়তো। কিভাবে শুনবে? নাজা পেছনে কিছুটা সরে যায়। তৌসির নাজার তাকানো দেখে কিছু বলে না, চুপচাপ তার দিকে ঝুঁকে যায় তাকে কোলে নিতে। তৌসিরের উদ্দেশ্য বুঝতে পারে নাজা। সে যে এখন নাজাকে কোলে নিবে, তারপর নিয়ে মিথ্যা প্রেম দেখাবে। নাজা নিজেই ধীরে ধীরে উঠে যায় দেয়ালে হাত দিয়ে। অনেকক্ষণ ধরে বসে থাকায় কোমর ধরে গেছে, পা ঝিনঝিন করছে, দাঁত পিষে উঠে দাঁড়ায়। তৌসির নিজেকে গুটিয়ে নিয়ে নাজাকে বলে, আমি কোলে নাই। নাজা তৌসিরের দিকে তাকায়, তবে কঠোর দৃষ্টিতে নয়, নিরলস চাহনি দিয়ে। মেকি হেসে স্বাভাবিক গলায় বলে, না না, নিতে হবে না। আমি হাঁটি, পা ধরে গেছে, না হাঁটলে ঠিক হবে না। তৌসির নাজার এই সহজ উত্তর আশা করেনি। নাজার এই সহজ আচরণ তৌসিরের হজম হলো না। আচ্ছা, নাজা কি তার উপর কোনো রাগ করেনি? কোনো প্রকার রাগ ক্ষোভ যে সে ঝাড়ছে না, হয়তো বাবার স্বার্থপরতার জন্য নিজেকে গুটিয়ে নিয়েছে। তৌসির নাজার গালের দিকে তাকাতে পারছে না, কষ্ট হচ্ছে, বুকটা মুচড়ে ছিঁড়ে যাচ্ছে। নাজার তুলোর মতো ফর্সা গালগুলোতে বিবিজানের আঙ্গুলের দাগ বসে গেছে। নাক দিয়ে পড়া রক্ত কপালে, গালে, ঠোঁটের কিনারায় লেগে আছে। ড্রেসের হাতায় সাদা ওড়নায় রক্তের ছোপ ছোপ দাগও স্পষ্ট। তার মানে অনেক রক্ত বেরিয়েছে। তৌসিরের নিজের উপরই রাগ হচ্ছে। কেন যে সে রাগ করে বাইরে গেল, কি জন্যে যে গেল? বিবিজান ইচ্ছে মতো মেরেছেন। কিভাবে তিনি এতটা নির্দয় হলেন? অবশ্য নাজা যে কাণ্ড ঘটিয়েছে, এতে রাগ হওয়ারই কথা। তৌসির নাজার দিকে এগিয়ে গিয়ে তাকে ধরে নিয়ে সামনে পা বাড়ায়। নাজা চুপচাপ রোবটের মতো সামনে এগোতে থাকে। তৌসির নাজাকে নিয়ে বিছানায় বসিয়ে দেয়, তারপর বলে, তুমি বসো, আমি টাওয়ালা নিয়ে আসি। নাজা মাথা নাড়ায়। তৌসির তাড়াতাড়ি গিয়ে ওয়াশরুম থেকে ছোট্ট টাওয়েল ভিজিয়ে নিয়ে এসে নাজার পাশে বসে হাত বাড়িয়ে নাজার মুখ মুছে দিতে চায়, কিন্তু নাজা মুখ তুলে তৌসিরের দিকে তাকে আবারও মেকি হেসে বলে, আমি মুছে নিচ্ছি। এটা বলে তৌসিরের হাত থেকে নাজা টাওয়েলটা নিয়ে নাক মুখ মুছে নেয়, তারপর গলায় হাতে লেগে থাকা রক্ত মুছে নেয়। তৌসির নাজার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে পলকহীন চোখে। কি হলো হঠাৎ? কেন করছে নাজা এই ব্যবহার? সে কেন রাগ দেখাচ্ছে না? সে কেন এত শান্ত আজ? বেশি কষ্ট দিয়ে দিয়েছেন কি ওকে বিবিজান? তৌসির খাট পাশের উপর থেকে ভ্যাসলিনের কৌটানি খুলে আঙ্গুলের ডগায় নিতে চায়, তবে তার আগেই নাজা তার আঙ্গুল দিয়ে নিয়ে বলে, আমার হাত দিয়ে লাগাই। এই বলে মুখে ভ্যাসলিন লাগিয়ে নেয়। তৌসির এমন আচরণে আর চুপ থাকে না। এবার সে নাজার হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে বলে, আমাকে মাফ করে দাও, আমি সত্যিই জানতাম না তোমার এই অবস্থা করে দিবি বিবিজান। তৌসিরের এই কথায় নাজা মুচকি হেসে বলে, আর জানলে কি করতেন? তৌসির নাজার চোখের দিকে তাকিয়ে বলে, জানলে কখনোই রুম থেকে বের হতে দিতাম না। মিথ্যে কেন বলছেন? আমাকে মার খাওয়াতেই তো নিজের বিবিজানকে নিয়ে ঘরে এসেছিলেন। আর মাফ আমার চাওয়ার কথা, আপনার তো না। আপনি কেন মাফ চাইছেন? এটা বলে নাজা মুচকি হেসে নিজের হাত তৌসিরের কাছ থেকে সরিয়ে নেয়। তৌসির নাজার এই কথা স্পষ্ট বুঝতে পারে নাজা মনে করছে তৌসির ইচ্ছে করে তাকে মার খাইয়েছে। নাজা চুপচাপ উঠে যায় বিছানা থেকে আর বলে, অতীত হয়ে গেছে, এগুলো ভুলে যান। কথা বাড়ালে কথা বাড়বে, বাদ দিন তো। নাজা উঠে চলে যেতে নেয়। তৌসির দ্রুত উঠে দাঁড়ায়। না, ভুল ভাঙাতে হবে। এই মেয়ে তাকে সাংঘাতিক ভুল বুঝেছে। তৌসির জাপটে নাজাকে পেছন থেকে জড়িয়ে ধরে আর বলে, না না, তুমি যা ভাবছো তা না, ভুল বুঝছো আমায়। আমি এমন কিছু চাইনি। কৈতরি গো, ও কৈতরি, বিশ্বাস করো, আমি কল্পনাও ভাবি নাই। মাফ করে দাও, তোমার পায়ে পড়ি, মাফ করে দাও। তৌসিরের এই আকুতি নাজার কাছে নিতান্তই অভিনয় মনে হয়। তৌসির নাজাকে নিজ দিকে ঘুরিয়ে নাজার দুই গালে হাত রেখে তার আঘাতপ্রাপ্ত গালে অজস্র বারে চুমু খেতে থাকে আর বলে, গালের আঘাতগুলো তো শুধু তোমার গালে, কিন্তু কিন্তু ক্ষত তো আমার অন্তরে।
মাফ করে দাও, এই নিকৃষ্ট আমায় একটু দয়া করে মাফ করে দাও না। নাজা মুচকি হেসে বলে, বাদ দিন না, যা হয়েছে তা হয়েছে, দোষটা আমারই। তাওসির এই বলে নাজাকে বুকে জড়িয়ে ধরে, আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে বলে, না, দোষ তোমার না, দোষ আমার। প্রিয় তোমাদের আবার দোষ হয় নাকি? নাজা 2 হাত মুষ্টিবদ্ধ করে দাঁত চেপে বলে। তৌসির ছাড়ো না, আমার শরীর জ্বলছে। তৌসির এটা শুনে তাড়াতাড়ি নাজাকে ছেড়ে দিয়ে ওর 2 বাহুতে হাত রেখে হন্তদন্ত হয়ে জিজ্ঞাসা করে। তোমার শরীরেও আঘাত করেছে? নাজা তৌসিরের থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করে বলে, জ্বলছে শরীরে, আপনার ছোঁয়ায় জ্বলতেছে আমার। দয়া করে একটু কৃপা করুন আমায়, দূরে থাকুন আমার থেকে। তৌসির নাজার এই কথায় কিছুটা স্বস্তি পায়। যাক, অবশেষে সে একটু স্বাভাবিক হচ্ছে। তৌসির নাজার হাত টেনে ধরে তাকে আবারও বুকে টেনে নিতে নিতে বলে, মাফ করে দাও না, ভুল হয়ে গেছে, ভুল তো হয়ে, আমি আর এমন পাপ করব না, মাফ করে দাও। এটা বলে শক্ত করে তৌসির নাজাকে জড়িয়ে ধরে। আজ জীবনের প্রথম তার কোনো অপরাধ করার এত অনুশোচনা হচ্ছে। নাজা চিৎকার করে ওঠে, তৌসির, আপনাকে আমার মস্তিষ্ক চাইলেও অন্তর থেকে কখনো মাফ করব না আমি। আপনি দয়া করে আপনার এই মিথ্যা প্রেম ঢালা বন্ধ করুন, একটু রেহাই দিন না। ভুল করে নিয়েছি আমি, ভুল। প্রয়োজনে আবার মারুন আপনি। আপনার বিবিজান আমাকে থাপ্পড় লাথি মেরেছে, আপনি প্রয়োজন পড়লে বেল্ট দিয়ে মারুন, ছুরি দিয়ে হাত পা কেটে দিন, জিভ কেটে দিন। তারপরে এই নাটক বন্ধ করুন, আল্লাহর বস্তে বন্ধ করুন। এটা বলে নাজা ঢোক গিলে কান্না আসছে। না, সে কাঁদবে না, একটুও কাঁদবে না। এই মানুষের সামনে চোখের পানি সে ফেলতেই পারে না। তৌসির নাজাকে ছেড়ে দিয়ে তাকে নিয়ে বিছানায় বসে আর বলে, তুই একটা অমানুষ তালুকদারের মাইয়া, তোর ভেতরের জ্ঞান খুব কম। তুই তো এক গাদ্দারি করে ধরা পড়ছিস, তার উপর আমি মানতে যাচ্ছি, আর তুই আমার উপর রাগ ঝাড়ছিস। এই বলে নাজার হাত ধরতে চায় তৌসির। নাজা নিজের হাত সরিয়ে নিয়ে বলে, আমি কি বলেছি আমাকে মানান? বলিনি তো, তাই না? হ্যাঁ, আমি গাদ্দার, আমি খারাপ, বিশ্বাসঘাতক। আমি না সাথে বড্ড স্বার্থপর। আমার সাথে কেন এমন নাটক করছেন শুনি? আমি আপনাকে বিশ্বাস করি না তৌসির, আমি আর আপনাকে বিশ্বাস করি না। এটা বলে নাজা তৌসিরের দিকে তাকায়। তার চোখের কোণ বেয়ে পড়ে এক ফোঁটা নোনা পানি। তৌসির নাজার কথায় বিদারক এক হাসি টেনে ধরে বলে, অথচ তুমি বারবার আমার বিশ্বাস ভাঙার পরও তোমারে আমি এখনো বিশ্বাস করি। নাজার চোখের কোণ বেয়ে পড়া নোনা জলটুকু মুছে দিতে দিতে তৌসির বড্ড অসহায় সুরে তাকে বলে, তোমারে আমি সর্বদাই অন্তরে খুব করে রেখেছি, তাই প্রতিদিনে তোমার ঘৃণা, তোমার ছলনা আর এই নিষ্ঠুরতার বিশ্বাসঘাতকতার জন্য আমি তোমার প্রতি চিরকৃতজ্ঞ। নাজা তৌসিরের থেকে নিজেকে সারিয়ে নিয়ে উঠে দাঁড়ায় আর বলে, আমি আপনার সব কথা বিশ্বাস করি না। এটা বলেই সে ওয়ার্ড্রপের দিকে গিয়ে কাপড় নিয়ে ওয়াশরুমে প্রবেশ করে। তৌসির দীর্ঘশ্বাস ছেড়ে বসে থাকে। কি হবে তার আর নাজার এই সম্পর্কের সে কিছুই বুঝে উঠতে পারছে না। বিবিজান এত নিমক হারামি কিভাবে করলেন? সে একদিন ওনাকে বলেছিল, যাই হয়ে যাক, আমার মৃত্যু হয়ে গেলেও আমার নাজাকে কিছু তুমি করো না। আজ কি করে দিয়েছেন ওর গালের অবস্থা তিনি? বাড়ি ফিরে নিজের ঘরে পা রাখতে ওয়াসেমের চোখ মুখ কুঁচকে যায়। বিরক্তিতে কপালে ভাঁজ পড়ে তার, কারণ সামনে দাঁড়িয়েছে তৃষ্ণা, তার স্ত্রী। অবশ্য স্ত্রী কেবল নামে, ওয়াসেম তাকে মনে প্রাণে স্ত্রী হিসেবে অস্বীকার করে। বছরখানেক আগে তার বাবা এমএলএ ইব্রাহিম পাটোয়ারি আর মা সিতুজা পাটোয়ারি জোর করে তাদের বিয়ে দিয়ে দিয়েছিলেন। ওয়াসেম বরাবরই বিয়ে সংসার বিষয়গুলোকে ঘৃণা করে। তার মধ্যে এসব তার জন্য নয়, সে এসবের অযোগ্য। তাই গত 1 বছর ধরে এক ছাদের নিচে থেকেও তারা 2 গ্রহের বাসিন্দা। ভালোবাসার স্পর্শ তো দূর, স্ত্রীর ন্যূনতম অধিকারটুকু সে তৃষ্ণাকে দেয়নি। স্বামীর এমন অবহেলা সত্ত্বেও তৃষ্ণা স্ত্রীর সব দায়িত্ব পালন করে যাচ্ছে ঠিকই। ওয়াসেমের করা শত অপমান সহ্য করে সে বেহায়ের মতো পড়ে আছে এই বাড়িতে। থাকবেই তো, এছাড়া তার যাওয়ার জায়গায় বা কোথায়? মাহীন এতিম মেয়েটি সৎমায়ের সংসারে অনাদরে বড় হয়েছে। কত মারধর, কত অত্যাচার সহ্য করেছে, তার কোনো ইয়ত্তা নেই। এখন ফিরে গেলে সৎমা তাকে ঘরেই তুলবে না। তার চেয়ে পাটোয়ারি বাড়ি অনেক ভালো। ওয়াসেম ছাড়া বাড়ির সবাই তাকে যথাযথ সম্মান দেয়। স্বামীর ভালোবাসা না থাক, অন্তত 3 বেলা পেট ভরে খাওয়া আর পড়াশোনাটা তো শান্তিতে করতে পারছে, এটাই বা কম কি? ওয়াসেমকে দেখা মাত্র তৃষ্ণা মাথা নিচু করে পাশ কাটিয়ে চলে যেতে চায়, কিন্তু ওয়াসেম তাকে যেতে দেয় না। খপ করে হাত চেপে ধরে তার। হ্যাচকাটানে দরজার পাশের দেয়ালে তাকে চেপে ধরে সে 2 হাতে তৃষ্ণাকে বন্দি করে হিসিয়ে বলে, তুই কবে যাবি এখান থেকে? যা না, সরে যা আমার জীবন থেকে। তৃষ্ণা যন্ত্রণায় কুঁকড়ে যায়। এভাবে দেয়ালের সাথে চেপে ধরায় তার খুব কষ্ট হচ্ছে। তার উপর ওয়াসেমের গা থেকে ভেসে আসছে রক্ত আর মদের তীব্র গন্ধ। সে দৃষ্টি নিচু করে নিজের পায়ের পাতার দিকে তাকিয়ে ব্যথায় আর্তনাদ করে ওঠে। আহ, আমাকে ছেড়ে দিন, লাগছে আমার। তৃষ্ণার কথায় ওয়াসেম উল্টো ধমকে ওঠে। আমার দিকে তাকা তৃষ্ণা,
ভয়ে ভয়ে চোখ তুলে তাকায় তৃষ্ণা। ওয়াসেমের চোখে চোখ পড়তে সে আবার তৃষ্ণার ন্যায় প্রশ্ন ছুড়ে দেয়। এত গালাগালি দেই, মারধর করি, এত তুচ্ছ তাচ্ছিল্য করি, তবু তুই পড়ে আছিস কেন এখানে? ওয়াসেম সব জানে, তার অসহায়ত্ব সম্পর্কে সে অবগত, তবুও বারবার একই প্রশ্ন করে তৃষ্ণাকে ক্ষতবিক্ষত করে। অন্যদিন চুপ থাকলেও আজ আর চুপ থাকে না তৃষ্ণা। ওয়াসেমের চোখের দিকে তাকিয়ে নিদারুণ এক অসহায় সত্য উগরে দিয়ে অসহায় গলায় বলে, শান্তিতে দুমুঠো ভাত খাওয়ার লোভে। হ্যাঁ, এটাই রূঢ় সত্য। শুধুমাত্র দুবেলা দুমুঠো ভাতের লোভে সে এখানে পড়ে আছে। ক্ষুধার যন্ত্রণা তৃষ্ণার চেয়ে ভালো আর কে বুঝবে। বিয়ের আগে খুব কম সময় তার কপালে ভালো খাবার জুটত। সারাদিন হাড় ভাঙা খাটুনির পর তার পাতে আসতো বাসি ভাত, নয়তো আগের দিনের পান্তা। সেই ভাতটুকু খেতে বসেও তাকে শুনতে হতো বাবা সৎ মায়ের লাথি ঝাঁটা আর অকথ্য গালিগালাজ। সেই নরক থেকে এই জীবনটা তো তৃষ্ণার কাছে রাজপ্রাসাদ। এখানে মার খেতে হয় না, শান্তিতে ধোয়া ওঠা গরম ভাত খাওয়া যায়, গায়ে অন্তত ভদ্রস্থ কাপড় রাখা যায়। তৃষ্ণা বড় লোভী, হ্যাঁ ভীষণ লোভী সে। তবে তার লোভ সোনাদানা বা টাকার জন্য নয়, তার লোভ একটু সুস্থভাবে বেঁচে থাকার, একটু গরম ভাতের। এই লোভের কি ভয়ঙ্কর শাস্তি সে পেয়েছে তা মনে পড়লে আজও তার আত্মা কেঁপে ওঠে। একদিন পেটে তীব্র জ্বালায় সহ্য করতে না পেরে চূড়া থেকে নামানো গরম ভাত আর তরকারি লুকিয়ে খেয়েছিল সে, কিন্তু পোড়া কপাল তার সৎমায়ের চোখে সেটা ধরা পড়ে যায়। গরম ভাত খাওয়ার অপরাধে সেদিন সৎমা 9 বছর বয়সী ছোট তৃষ্ণাকে কোমল মুখের ভেতরে ইটের ছোট ছোট টুকরো টুকরো ঢুকিয়ে দিয়ে মাটিতে ফেলে গলায় পাড়া দিয়ে তার গালে একের পর এক থাপ্পড় মেরেছিল। মুখের ভেতর নরম ভাতের বদলে তখন ছিল ইটের ধারালো কুচি। ইটের ঘষায় আর থাপ্পড়ের চোটে মুখ দিয়ে গলগল করে রক্ত বেরিয়ে বুক ভেসে গিয়েছিল। সেদিন সেই পৈশাচিক আঘাতে তার মুখ এতটাই ফুলে গিয়েছিল যে পরের দুদিন ভাত তো দূরের কথা, গলার কাছে জমে থাকা থুতুটুকু সে গিলতে পারেনি। তৃষ্ণা যদি জানতো একবেলা গরম ভাতের দাম এতটা রক্ত দিয়ে শোধ করতে হবে, তবে সে জীবনে ওই ভাতে হাত দিত না। সেই বিভীষিকার পর বাবার বাড়িতে সে আর কোনোদিনও গরম ভাত খায়নি। তাই আজ এই সংসারে পড়ে থাকা শুধু এক মুঠো গরম ভাতের আশায়, যেখানে ভাতের এক রাশে রক্ত মিশে থাকে না। ওয়াসেম তৃষ্ণাকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে। হঠাৎ সে তৃষ্ণার চুলের ফাঁকে হাত ঢুকিয়ে মুঠি শক্ত করে ধরে এবং তাকে নিজের খুব কাছে টেনে আনে আর কঠিন গলায় বলে, তুই এ বাড়িতে থাক, তাতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমার ঘর থেকে বেরিয়ে যা, তোকে দেখলেই আমার রাগ উঠে। তৃষ্ণা ব্যথা পায়, তাও কোনো প্রকার কষ্ট প্রকাশ না করে শান্ত গলায় বলে, আপনার মাকে বলুন না, আপনার ঘর থেকে তো আমি যেতেই চাই, কিন্তু মা তো রাজি হন না। আমি কি ভুল করেছি? কেন আপনি আমাকে এত ঘৃণা করেন? কথার উত্তরে ওয়াসেম তৃষ্ণার চুল ছেড়ে দিয়ে তাকে সজোরে দেয়ালে ধাক্কা দিয়ে হুকুমের সুরে বলে, যা, আমার জন্য ভাত নিয়ে আয়। তৃষ্ণা মাথায় প্রচণ্ড আঘাত পায়, তবু কোনো শব্দ না করে চুপচাপ ধীর পায়ে রুম থেকে বেরিয়ে যায়। ওয়াসেম তৃষ্ণার যাওয়ার পথে তাকিয়ে বিড়বিড় করে বলে, কেন যে তোকে আমি দেখতে পারি না তা আমি নিজেও জানি না। তুই সামনে থাকলে রাগ হয়, আবার না থাকলেও কষ্ট হয়। তুই একটা বিষাক্ত রোগ রে শালি। এসব বলতে বলতে ওয়াসেম গোসল করতে ওয়াশরুমে ঢুকে। ওয়াশরুমের আয়নায় নিজের চেহারার দিকে তাকিয়ে সে দাড়িতে হাত বোলায়। নিজের প্রতিবিম্বের সাথে কথা বলতে বলতে সে ভাবে, ওয়াসেম, তোর ভাই তো তোরই জেরক্স কপি, সে তো আসবে। ওকে একটু কনফিউশনে ফেলবি না? দড়িটা কি কেটে ফেলবি? না, কাটবো না, এখন না, আগে ও আসুক, তারপর দেখা যাবে। তৃষ্ণা রান্নাঘরে গিয়ে ওয়াসেমের জন্য খাবার প্লেটে বাড়তে থাকে। সিতুজা বেগম তৃষ্ণার দিকে তাকিয়ে বুঝতে পারেন যে তার গুণধর ছেলে মেয়েটির উপর অত্যাচার করেছে। তিনি সব বুঝেও কিছু বলেন না, শুধু তৃষ্ণার মাথায় আলতো করে হাত বুলিয়ে দিয়ে দীর্ঘশ্বাস ফেলে বেরিয়ে যান। তৃষ্ণা খাবার নিয়ে রুমে আসে এবং প্লেটটা বিছানার উপর রাখে। ঠিক তখনই ওয়াসেমের গালি তার কানে আসে। এই তৃষ্ণা, কুত্তার বাচ্চা, তুই কই? এতক্ষণ ধরে ডাকছি, জবাব দিস না কেন? আমার লুঙ্গি আর আন্ডারপ্যান্ট দে। তৃষ্ণা দীর্ঘশ্বাস ফেলে আলনা থেকে কাপড় আর গামছা নিয়ে ওয়াশরুমের দরজায় টোকা দেয়। সে বলে, এই নিন। ওয়াসেম দরজা সামান্য খুলে মাথা বের করে এবং তৃষ্ণার হাত থেকে কাপড় নিতে নিতে ধমক দেয়, কোথায় গিয়ে মরেছিলি? এতক্ষণ ধরে ডাকছি, জবাব নেই কেন? কথাটা বলেই ওয়াসেম ভেজা মাথায় ঝাঁকুনি দেয়। তার দাঁড়িয়ে চুলে লেগে থাকা পানি ছিটকে এসে পড়ে তৃষ্ণার চোখে মুখে। তৃষ্ণা কিছুটা পিছিয়ে গিয়ে আমতা আমতা করে বলে, আমি খাবার আনতে গিয়েছিলাম। ওয়াসেম আর কোনো কথা না বাড়িয়ে ঠাস করে দরজা লাগিয়ে দেয়। কিছুক্ষণ পর গামছা দিয়ে চুল মুছতে মুছতে সে বেরিয়ে আসে। এসব দেখে তৃষ্ণা সোফার সামনে টি টেবিলে খাবার সাজিয়ে তার জন্য অপেক্ষা করছে। ওয়াসেমকে আসতে দেখে সে সরে যাওয়ার জন্য পা বাড়ায়। ওয়াসেম সোফায় বসতে বসতে কড়া গলায় বলে, রুমের বাইরে এক পাও ফেলবি না, ফেললে পা কেটে ফেলবো। তৃষ্ণা ভয়ে ভয়ে বলে, আপনার ভেজা কাপড়গুলো ধুয়ে দিতাম।
ওয়াসেম ধমক দিয়ে তাকে থামিয়ে দেয়। আমি খাচ্ছি, তুই গামছা দিয়ে আমার চুল আর দাড়ি মুছে দে। আমি বেরিয়ে যাব, তারপর যা ইচ্ছে করিস। ওয়াসেমের হুকুম শোনা মাত্রই তৃষ্ণা নিঃশব্দে সোফার পেছনে গিয়ে দাঁড়ায়। ওয়াসেমের কাঁধ থেকে গামছা তুলে নিজের হাতে নিয়ে আলতো ছোঁয়ায় সে ওয়াসেমের ভেজা চুল আর দাড়ি মুছিয়ে দিতে থাকে। তৃষ্ণার এই পাথর চাপা নীরবতা ওয়াসেমের অসহ্য লাগে। কেন মেয়েটা প্রতিবাদ করে না? ওয়াসেম অকারণে এত রাগ দেখায়, গায়ে হাত তোলে, মুখ ভর্তি গালাগাল দেয়, তবুও তৃষ্ণার ঠোঁট থেকে একটা টু শব্দ বের হয় না। ওর এই মেনে নেওয়াটা ওয়াসেমের পৌরুষে আঘাত করে। ভাতের গ্রাস মুখে তুলতে তুলতে ওয়াসেমের কণ্ঠ থেকে ঝরে পড়ে তীব্র ঘৃণা। তৃষ্ণা, তুই আস্ত একটা বেহায়া। রাস্তার একটা কুকুরের চেয়েও তুই নিকৃষ্ট। মানুষের চামড়া এত মোটা হয় কি করে? এত নির্লজ্জ কেন তুই? এই শুনে তৃষ্ণার ঠোঁটের কোণে ফুটে ওঠে এক ম্লান প্রাণহীন হাসি। এই হাসি তৃষ্ণা নিরলসভাবে বলে, আমি এমনি ঠিক ওই রাস্তার কুকুরের মতোই। কথাটা তৃষ্ণা খুব গাছাড়াভাবে বললেও ওয়াসেম জানে না তার এই নিক্ষিপ্ত বিষাক্ত তীরগুলো তৃষ্ণার হৃৎপিণ্ডটাকে কিভাবে ঝাঁঝরা করে দিচ্ছে। সেই অদৃশ্য রক্তক্ষরণ দেখার চোখ ওয়াসেমের নেই। চুল মোছা শেষ হলে ওয়াসেম আদেশ করে, চুলগুলো টেনে দে এবার। আর শোন, তুই আসলে কুকুরও না, কারণ কুকুরকে কয়েকবার তাড়িয়ে দিলে সে আর ফিরে আসে না। আত্মসম্মান থাকে তার, কিন্তু তোকে তাড়াতে তাড়াতে আমি ক্লান্ত, তবু তুই যাস না। ওয়াসেমের চুলে আঙ্গুল চালাতে চালাতে তৃষ্ণা খুব ধীরে গলায় বলে, যাওয়ার জায়গা নেই বললেই তো পড়ে আছি। যাওয়ার কোনো জায়গা নেই বললেই তো পড়ে আছি। আমি কবে যাব সেই চিন্তা না করে বরং একটু কষ্ট করে আমার মৃত্যু কামনা করুন। দোয়া করুন যেন দ্রুত মরে গিয়ে আপনাকে এই বোঝা থেকে মুক্ত করে দিতে পারি। তৃষ্ণার মুখে মৃত্যুর কথা শুনে ওয়াসেমের চিবানো থেমে যায়। সে ঘাড় ঘুরিয়ে একবার তাকায় তৃষ্ণার চোখের দিকে। সেখানে শুধুই শূন্যতা দেখতে পায় সে। পরক্ষণে নিজেকে সামলে আবারও ভাত মুখে নিয়ে বলে, তুই মরলে তোর জানাজায় গিয়ে দাঁড়াতে হবে। তোর মতো একটা বেহায়ার জানাজা পড়ার রুচিও আমার নেই। তৃষ্ণা এবার একটা দীর্ঘশ্বাস ফেলে। সেই দীর্ঘশ্বাসে মিশে থাকে এক আকাশ অভিমান। তাচ্ছিল্যের সুরে তৃষ্ণা ধারণ করে, কুকুরে আবার জানাজা হয় নাকি? আমি তো কুকুর, আমার জানাজা কে পড়বে? তবে দেখে নেবেন, একদিন আমি ঠিকই হারিয়ে যাব। আপনার মুখে এক চিলতে বিজয়ের হাসি ফুটিয়ে দিয়ে সেই দিন আর এই বেহায়া লোভী মেয়েটাকে দেখতে হবে না। আপনার রাগও পুষতে হবে না। সেই দিন হবে আপনার জীবনের পরম শান্তি আর স্বস্তির দিন। তৃষ্ণার কথায় ওয়াসেম কেমন স্তব্ধ হয়ে যায়। ভাতের নলা আর গলা দিয়ে নামতে চায় না, তাও সে জোর করে মুখে হাসি এনে প্রশ্ন করে, সেদিনটা কবে আসবে? তৃষ্ণার সামনের দিকে তাকিয়ে আনমনে বলে, হয়তো অতি শীঘ্রই, ঠিক বলতে পারছি না। তবে সামনের এমন দিনটা আমি আর আপনার সাথে থাকবো না, এতটুকু বলতে পারি। ওয়াসেমের হাত এবার পুরোপুরি থেমে যায়। প্লেটের ভাত প্লেটেই পড়ে থাকে। সে তৃষ্ণার দিকে তাকিয়ে শঙ্কিত গলায় প্রশ্ন করে, কোথায় যাবি তুই? তৃষ্ণা নির্লিপ্ত ভঙ্গিতে উত্তর দেয়, হয়তো মরে যাব, নয়তো কোথাও হারিয়ে যাব। কোথায় যাবি? টাকা আছে তোর কাছে? হ্যাঁ আছে তো, বেশ কেনা টাকা আছে, ওতেই আমার হয়ে যাবে। ওয়াসেমের বুকের ভেতরটা ধক করে উঠে। ওয়াসেম বলে, আমি যদি তোকে যেতে না দেই? তৃষ্ণা ম্লান হেসে বলে, যেদিন আমার ধৈর্যের ভাত ভেঙে যাবে, সেই দিন উপরওয়ালার পক্ষ হতে ডাক পড়বে, সেই দিন পৃথিবীর কেউ আটকাতে পারবে না। আমি চলে যাইবই, সাথে আপনার সব বিরক্তির কারণটাও চিরতরে মিটে যাবে। ঘড়ির কাঁটায় এখন সন্ধ্যা 7টা। শিকদার বাড়িতে আজ উৎসবের রং লেগেছে। ধ্রুব আর ইকরার গায়ে হলুদ আজ একসঙ্গে হচ্ছে এই বাড়িতে। ইকরার বাড়ির আত্মীয় স্বজনে পুরো শিকদার বাড়ি গমগম করছে। তবে দোতলায় তৌসিরের ঘরে চলছে এক অন্যরকম উত্তাপ। ঘরের মাঝখানে মুখোমুখি দাঁড়িয়ে রয়েছে তিনজন, তৌসির, নাজা আর বিবিজান। যুদ্ধের মূল কারণ হলো নাজার পোশাক। বিবিজানের হুকুম, বাড়ির বউ নাজা, তাই ওকে শাড়ি পরতেই হবে। ওদিকে নাজা নাছোড়বান্দা, সে তার পছন্দের সারারাই পরবে, মানে পরবে। বিবিজানকে দেখতে পারে না এমনিতেই, আর ওনার আদেশ শুনবে নাকি সে? বিবিজান নাজার দিকে এক পা এগিয়ে এসে কড়া গলায় শাসাচ্ছেন, তুই শাড়ি পরবি মানে তুই শাড়ি পরবি, এর ওপর একটা বাড়তি কথা কবি না। নাজা বিবিজানের কথায় একবার তৌসিরের দিকে আর চোখে তাকালো। বেচারা তৌসির দাদি আর বউয়ের মাঝখানে পড়ে অসহায় ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। নাজা চোখ সরিয়ে শটান বিবিজানের চোখের দিকে তাকায়, ফের অতঃপর দাঁত চেপে স্পষ্ট গলায় বলে, আমি পরবো না শাড়ি, আমি আমার পছন্দ মতো ড্রেস পরবো। নাজার মুখে এমন কথা শুনে বিবিজান রাগে কিরমির করে ওঠেন। পুরনো হিসেব মনে করিয়ে দিয়ে বলেন, 4টা থাপ্পড় যে মেরেছিলাম মনে নেই?
ভুলে গেছিস নাকি? বেশি বাড়াবাড়ি করলে মারবো আরো কয়েকটা। কথাটা শোনা মাত্র নাজা অদ্ভুত এক কাণ্ড করে বসে। সে নিজের ডান হাতটা উঁচিয়ে ধরে, হাতের তালুতে আলতো করে থুতু ছিটিয়ে তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে, না না, ভুলে যায়নি, সেটা সত্য তুলতে হবে তাই না? তৌসিরের চোখ কপালে ওঠা জোগাড়। এই দেখে সে মনে মনে প্রমোদ গণে, আল্লাহ, আমার কাল নাগিন না জানি এখন রাগের মাথায় আমার বুড়ি নাগিনকে থাপ্পড় মাইরা দেয়। কিন্তু তৌসিরের ভাবনাকে ভুল প্রমাণ করে নাজা আচমকা বা হাত বাড়ি হুট করে তৌসিরের ঘাড়ের কাছে কলারটা খামচে ধরে। কিছু বুঝে ওঠার আগেই চটাস 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 করে পুরো ঘর নিস্তব্ধ করে তৌসিরের 2 গালে 4টে কড়া থাপ্পড় বসিয়ে দেয়। তৌসির হতভম্ব, গালে হাত দিয়ে সে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে দুজনের দিকে। তার অপরাধটা কি? নাজা তাকে মারল কেন? নাজা তৌসিরকে ছেড়ে দিয়ে বিবিজানের দিকে তাকায় আর ঠোঁটের কোণে বিজয়ীর হাসি ঝুলিয়ে নিয়ে বলে, এই যে শোধ তুলে নিলাম, এখন হয়েছে তো? নাজার এই আস্পর্ধা দেখে বিবিজান আকাশ থেকে পড়েন। তিনি খেকিয়ে ওঠেন, মাগি, এত বড় সাহস তোর! তুই আমার সোহের সামনে আমার নাতনির গালে হাত লাগাস? মেরে লাল করে দিয়েছিস গাল। নাজা এই শুনে এবার শান্ত দৃষ্টিতে তৌসিরের দিকে তাকায়। তৌসিরের ফর্সা গাল সত্যি লাল হয়ে আছে। সে আলতো করে তৌসিরের গালে হাত বুলিয়ে দিতে দিতে মায়াময় গলায় বলে, ইস, লাল হয়ে গেছে তাই না? পরক্ষণে বিবিজানের দিকে তাকিয়ে চিবুক শক্ত করে বলে ওঠে, আমার জামাই, আমি ইচ্ছে হলে থাপ্পড় মারবো, ইচ্ছে হলে চুমু খাবো, তাতে আপনার কি? কথাটা শেষ করেই নাজা এক ঝটকায় তৌসিরের চুল খাবলে ধরে তৌসিরকে নিজের একদম কাছে টেনে আনে। তৌসিরের বিস্ময়ের ঘোর এখনো কাটেনি। নাজা তার তপ্ত হয়ে থাকা 2 গালে গভীর আবেগে চুমু খায়। তৌসিরের সারা শরীরে বিদ্যুৎ খেলে যায় এই স্পর্শে। সে বাকরুদ্ধ, চোখ বড় বড় করে শুধু তাকিয়ে থাকে। গালে প্রথমে পড়ল চর, আর তারপরে স্ত্রীর উষ্ণ ঠোঁটের গরম স্পর্শ, ব্যথা আর ভালোবাসার এই অদ্ভুত মিশ্রণে সে কিংকর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে থাকে। নাজারি কাণ্ড দেখে বিবিজান রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে নেন। তিনি দাঁত চেপে ধরে কিছু বলতে যাবেন, ঠিক তখনই নিচ থেকে ডাক পড়ে। গায়ে হলুদের অনুষ্ঠান, তাকে এখনই যেতে হবে। যাওয়ার আগে তিনি নাজাকে চোখ রাঙিয়ে বিড়বিড় করতে করতে বেরিয়ে যান। বিবিজান ঘর থেকে বেরোতে নাজা তৌসিরকে ছেড়ে দেয়। তৌসির এখনও গালে হাত দিয়ে বোকার মতো দাঁড়িয়ে আছে। তার হৃদস্পন্দন এখনও স্বাভাবিক হয়নি। বিবিজান ঘর থেকে বেরিয়ে যেতে ঘরের আবহাওয়া মুহূর্তে বদলে যায়। তৌসিরের ঘোর কাটে। সে নাজার দিকে গরম চোখে তাকায়। রাগে তার চোয়াল শক্ত হয়ে আসে। সে নাজার দিকে এগিয়ে এসে ধমকে বলে, এই তো সাহস তো দেখতেছি 1.5 ইঞ্চি বেড়ে গেছে। বেয়াদব ছিনাল, তোরে থাপড়াইয়া তোর দাঁতের মারি টড়ি ফুলাই দেবো আমি। নাজা তৌসিরের ধমকে একটুও ভয় পায় না। উল্টো সে তৌসিরের দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটিয়ে বলে, বাহ, এত সাহস! তাহলে যখন এতই সাহস, তখন আমার পায়ে পড়েছিল কেন? মাফ করে দাও, মাফ করে দাও বলে তো কম মিনতি তো করেনি। পুরনো কথা শুনে তৌসিরের ইকোতে লাগে। সে নাজার একদম সামনে এসে দাঁড়িয়ে আঙ্গুল উঁচিয়ে শাসিয়ে বলে, তুমি আমার বউয়ের মতো থাকো, অতিরিক্ত উড়ে কইরো না। আমার কাছে বিবিজান আগে। তুমি তার সাথে আজ যে বেয়াদবি করেছ, সেটা কিন্তু আমি একদমই সহ্য করবো না। আর নাজা তাচ্ছিল্যের হাসি দিয়ে এই শুনে গলার স্বরে একরাশ অভিমান আর তিক্ততা মিশিয়ে বলে, জানি তো আপনার কাছে আপনার বিবিজানি সব, সেটা নতুন করে কেন বলছেন? আমি তো আপনাদের কেউ না, আমি হলাম সবার জীবনে অপশনাল। যখন দরকার হয় ব্যবহার করো, দরকার শেষে ছুঁড়ে ফেলো। একটু থেমে শ্বাস নিয়ে নাজা আবারও বলে, আর যেটাকে আপনি বেয়াদবি বলছেন, সেটা বেয়াদবি না, সেটা আমার ইচ্ছে। আমি আপনাদের হাতের পাপেট না যে আপনারা যা বলবেন তাই শুনবো। আমি তো হলুদে যেতেও চাইনি, শুধু আপনার মা বারবার বলছিল তাই যাচ্ছি আমি। এখন যদি আর একটাও এক্সট্রা কথা বলেন তাহলে কিন্তু আমি যাব না। আর আমি না বলে সেটা কিন্তু আর হ্যাঁ হবে না। কথাগুলো বলেই নাজা বিছানার উপর থেকে তার সারারাটা ছো মেরে তুলে নিয়ে ধূপধাপ পা ফেলে বাথরুমে ঢুকে দরজা বন্ধ করে দেয়। তৌসির নিঃশব্দে দাঁড়িয়ে থাকে। তার আর কিছু বলার থাকে না। সেভাবে মেয়ের সাথে তর্ক করে লাভ নেই। বইয়ের সাথে তাল মেলাতে গেলে জীবন আর জীবন থাকবে না। তার উপর যে কখন কি করে বসে কোনো ঠিক নেই। 2 দিন পর পর নতুন নতুন গাদ্দারিতে মেতে ওঠে। একে বিশ্বাস করে বিবিজানের সাথে তর্কে জড়ানো হবে নিতান্তই চরম বোকামি। তৌসির হতাশ ভঙ্গিতে বিছানায় বসে পড়ে। ওদিকে ওয়াশরুমের ভেতরটায় অন্য এক পৃথিবী। নাজা সারারা পরে আয়নার সামনে এসে দাঁড়ায়। আয়নায় নিজের প্রতিবিম্বের দিকে তাকায় সে। গালে থাপ্পড়ের পুরনো দাগগুলো এখন আর নেই, মিলিয়ে গিয়েছে। কিন্তু মনের দাগ। নাজার চোখের কোণ বেয়ে টুপটাপ করে পানি গড়িয়ে পড়তে থাকে। বাইরে সেই তেজদীপ্ত নাজা এখন নিমিষে ভেঙে চুরমার। সে যে ভালো নেই, সে যে একটুও ভালো নেই, এই কথাটা শোনার মতো কেউ নেই তার।
আর যে আপন বলতে কেউ নেই এই বিশাল পৃথিবীতে। সবাই থাকে কিন্তু নিজ প্রয়োজন ফুরালে সবাই পর হয়ে যায়। নাজা আয়নার দিকে তাকিয়ে ফুপিয়ে ওঠে, কিন্তু বেশিক্ষণ কাঁদতে পারে না। চোখের পানি দু হাত দিয়ে দ্রুত মুছে ফেলে, জোরপূর্বক ঠোঁটে একটা মিথ্যে হাসি ফোটায়। আয়নায় নিজের চোখের দিকে তাকিয়ে ফিসফিস করে নিজেকেই বোঝায়, না নাজা, কাঁদলে চলবে না। তুমি অনেক স্ট্রং একটা পার্সন। তুমি খুব খুব স্ট্রং। এসব তুচ্ছ বিষয়ে কেঁদে কেন চোখের পানি ফেলছো? দীর্ঘশ্বাস ফেলে নিজেকে আবারও বলে, এই যে তোমার আশেপাশের মানুষরা, ওরা তোমায় বিশ্বাসঘাতক ভাবে, গাদ্দার ভাবে, ভাবুক, তাতে কি? তুমি তো জানো তুমি কার জন্য করছো, কেন করছো। নাজা, একটু শক্ত হও, তোমায় লড়তে হবে। নাজা চোখে মুখে পানি দিয়ে নিজেকে প্রস্তুত করে। যুদ্ধের মুখোশটা আবারও মুখে এঁটে নেয়। সে বেশ কিছুক্ষণ কেটে গেছে। তাওসির এখনো ঘরের বিছানায় বসে আছে। তার মনের ভিতর এক অদ্ভুত অস্থিরতার সাথে রাগতো আছে, কিন্তু তার চেয়েও বেশি আছে এক ব্যাকুল আকুতি। নাজা যখন সারাটা পরবে, একটু সাজবে, তাকে ঠিক কতটা সুন্দর লাগবে সেই দৃশ্যটা দেখার জন্য তার বুকের ভেতরটা তিত্তির করে কাঁপছে। অপেক্ষার প্রহর অনন্ত মনে হচ্ছে এখন তৌসিরের কাছে। বিরক্ত লাগছে হৃদয়ের গহীনে এক অবর্ণনীয় অস্থিরতা। নাজা আজ কেমন সাজে ধরা দেবে? তার রূপে নতুন কোন ছটায় আলোকিত হবে এই মুহূর্ত? সেই অদেখা সৌন্দর্যের তীব্র আকাঙ্ক্ষায় সময় বোধহয় তৌসিরের কাছে থমকে দাঁড়িয়েছে। সহসা সেই দীর্ঘ প্রতীক্ষার জবনিকা পতন হলো। নিঃশব্দ চরণে ওয়াশরুমের আড়াল থেকে বেরিয়ে এলো নাজা। তৌসিরের বুকের ভেতরটা এক অজানা আবেশে তিত্তির করে কেঁপে উঠল। ধীরলয়ে দৃষ্টি তুলে তাকাতে বিস্ময়ে অভিভূত হয়ে যায় সে। কি দেখছে সে? তার চিরচেনা তেজস্বী সবুজ বাঘিনী আজ তো ভোল বদলে এক মায়াবিনী হলদে পরিরূপ পরিগ্রহ করেছে। আহা, কি মারাত্মক, কি তীব্র এক সম্মোহিনী সৌন্দর্য! কি মারাত্মক! এ তো ভীষণ মারাত্মক, অপরূপ। নাজার সঙ্গে আজ সর্ষে ক্ষেতের হলুদ আভা যা তার দুধে আলতা কাঁচা সোনার মতো গায়ের রঙকে আরো উজ্জ্বল করে তুলেছে। মনে হচ্ছে কোনো এক জাদুকরী তুলির ছোঁয়ায় তার সমস্ত শরীরে দুটি ছড়িয়ে পড়েছে। তার কালচে সবুজ হরিণী চোখের এই মায়া আর সুডোল গোলাপি ঠোঁটের কোণে লেগে থাকা এক চিলতে তিক্ততায় তৌসিরের জগৎ সংসার সব এলোমেলো করে দেওয়ার জন্য যথেষ্ট। নাজার পরনে সর্ষে হলুদ রঙের জমকালো সারারা, হাঁটুর সামান্য ওপর পর্যন্ত প্রলম্বিত পূর্ণ হাতা কামিজটির গলার কাজ ছিমছাম হলেও নিচের অংশে সোনালি সুতো আর কাছে সুনিপুণ কারুকাজে আলোর ঝিলিক ছড়াচ্ছে। তবে সমস্ত দৃষ্টি কেড়ে নেয় তার নিচের ঘেরওয়ালা সারারা প্যান্টটি। সোনালি রঙের ফুল আর লতাপাতার নকশায় আবৃত সেই জমিন যেন এক চলন্ত স্বর্ণালী বাগান। হাঁটার তালে তালে প্যান্টের ভারী পাটটি দুলছে। বুকের ওড়নাটি সযত্নে ঠিক করে নিতে নিতে নাজা ধীর পায়ে এগিয়ে আসছে। খোপার বাঁধন আলগা হয়ে তার ঘন কেশরাশি এক উজ্জ্বল মেঘের তরঙ্গ অবাধ্যভাবে ছড়িয়ে পড়ছে তার ফর্সা কাদার পিঠময়। খোলা চুলের এই মায়াবী ফ্রেমে তার মুখখানিকে দেখাচ্ছে জীবন্ত প্রতিমার মতো। নাজারে নিরুপমার রূপের দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে তৌসিরের ঠোঁট দুটো অজান্তেই নড়ে বসে। হৃদয়ের অন্তঃস্থল থেকে বেরিয়ে আসে ওর মুগ্ধ উচ্চারণ, মাশাল্লাহ, সোবহানাল্লাহ। আমার গাদ্দারানি তো দেখছি সত্যিই আজ এক অপরূপ হলদে পাখির আমার অন্তরের আসমানে টানা মিলছে। নাজা আয়নার সামনে গিয়ে দাঁড়ায়। তৌসিরের দিকে একবারও তাকায় না সে। ড্রেসের পিঠের দিকে থাকা ছোট চেনটা লাগাতে হবে, তাই আলতো হাতে তার কেশরাশি গুটিয়ে কাঁধের একপাশে সরিয়ে নেয়। তৌসির ধীরে ধীরে ওর পেছনে গিয়ে দাঁড়ায়। মনে সুপ্তে ইচ্ছে ছিল নাজাকে পেছন থেকে জড়িয়ে ধরার, কিন্তু চেনটা খোলা দেখে সে হাত বাড়িয়ে তা টেনে দিতে যায়। আয়নায় তৌসিরের প্রতিবিম্বের দিকে তাকিয়ে নাজা কঠোর স্বরে বলে ওঠে, আমার চেইন আমি লাগাতে পারবো, আপনার এত নাটক করতে হবে না। হাত সরান বলছি। তৌসির হাত সরিয়ে নেয় সাথে সাথে ঠিকই, কিন্তু পরক্ষণেই নাজার দুই কাঁধ শক্ত করে চেপে ধরে। আয়নায় নাজার চোখের দিকে চেয়ে বলে, তোমার কি মনে হয় আমি তোমার এই চেন লাগাতে এসেছি? আমি তো এসেছি নিজের জন্য। কথাটা শেষ হতে না হতেই ড্রেসের চেনের ফাঁক দিয়ে দৃশ্যমান নাজার ফর্সা পিঠে তৌসির নিজের নাক ডুবিয়ে দেয়। অতঃপর খুবই আলতোভাবে ঠোঁট চুয়ায় ওড়নাবিহীন এই উন্মুক্ত ত্বকে। তৌসিরের ঠোঁট জোড়া স্পর্শ করতেই নাজা তীব্রভাবে কেঁপে ওঠে। সে দাঁত চেপে চোখ বুজে নিজেকে সামলানোর চেষ্টা করে। একসময় সহ্য করতে না পেরে দুই হাত মুষ্টিবদ্ধ করে চিৎকার করে ওঠে, আমি কি ড্রেসটা খুলে ফেলবো এক্ষুনি? শান্তি হবে আপনার? আমি এই ড্রেসই পরবো না। আপনার এইসব নাটক আমার একদম সহ্য হয় না। তৌসির বুঝতে পারে নাজা এখন মারাত্মক ক্ষেপে যাবে। সে কথা না বাড়িয়ে নাজার পিঠে আরো 10-12টা চুমুকে চেনটা টেনে দেয়। এরপর পেছন থেকে নাজার কোমর জড়িয়ে ধরে তার কাঁধে থুতনি রেখে ফিসফিসিয়ে বলে, কৈতরি গো, ও কৈতরি। নাজার গা জ্বলে যাচ্ছে আতুরে আহ্বানে। আজ সকালে যে মানুষটা তাকে নির্মমভাবে মার খাওয়ালো, এখন সেই কি না সোহাগ করছে। রাগে তার হিতাহিত জ্ঞান লুপ্ত হওয়ার দশা, কিন্তু সে নিজেকে সামলে নেয়। প্রতিজ্ঞা করেছে সে আর তৌসিরের উপর রাগ দেখাবে না। অভিমান তো আপন মানুষের উপর করা হয়। তৌসির কি আদৌ তার আপন? তৌসির তো নিজেই তাকে আজ মার খাওয়ালো।
নাজহা জানে সে একা, সে তো একটা পাপেট যাকে প্রয়োজনে ব্যবহার করা হয়। নাজহা ম্লান সুরে কানে দুল পড়তে পড়তে বলে, এসব অভিনয় করে কি লাভ তৌসির? আমি তো আপনার হাতের একটা পুতুল মাত্র। একটা পাপেটকে এত কদর করে ডাকার কি আছে? আপনার আসল মতলব তো আমার শরীরটাই, তাই না? নিন, ভোগ করুন। তার জন্য এত নাটক বা মন জয় করার বৃথা চেষ্টার কি প্রয়োজন? ঘৃণা লাগে তৌসির, ঘৃণা। আপনার এই নিঃশ্বাস, এই ছোঁয়া, সবকিছুই আমার কাছে চরম ঘৃণার। তহসিলের মুখটা অপমানে আর কষ্টে ফ্যাকাশে হয়ে যায়। সে কিছু একটা বলতে চায়, কিন্তু ভাগ্য তার সহায় হয় না। ঠিক তখনই কাঁচা হলুদের বাটি হাতে ঘরে প্রবেশ করেন বিবিজান। তাকে দেখে তহসিল বিদ্যুৎ গতিতে নাঝার থেকে দূরে সরে যায়। বিবিজান এগিয়ে এসে তহসিলের হাতে বাটিটা ধরিয়ে দেন। নাঝার সারারা পড়া দেখে তিনি মনে মনে ভাবছেন, মেয়েটা নিজের কথাতেই থাকলো, পড়লই তো সারারা, কি শয়তান মেয়ে একটা। এরপর তহসিলের দিকে তাকিয়ে কটমট করে বলেন, এই কাঁচা হলুদ তোর বইয়ের গায়ে লাগিয়ে দে, সবখানে লাগাবি, পারলে ওর ওইখানেও একটু লাগাস, যাতে ওইখানে ঝল নামে। বিবিজানের কুৎসিত ইঙ্গিতপূর্ণ কথাটি নাঝার গায়ে আগুন ধরিয়ে দেয়। সে ঘুরে দাঁড়িয়ে মুখে এক টুকরো বাঁকা হাসি ফুটিয়ে বিবিজানের চোখে চোখ রেখে বলে, আমার ঝাল নামানোর জন্য এই হলুদের প্রয়োজন নেই বিবিজান। আপনার নাতি ওই আম, হুম, যথেষ্ট। কথাটা বলে সে তহসিলের দিকে তাকিয়ে মিছিমিছি কেসে ওঠে। মোমো, তাই না তৌসির সাহেব? বিবিজান হতভম্ব, তিনি দাঁত কিরমির করে চেঁচিয়ে ওঠেন, নির্লজ্জের মতো কথা বলছিস কেন? নাঝা গালির পিঠে পাল্টা জবাব দিতে মুখ খুলতেই তহসিল দ্রুত ওর মুখ চেপে ধরে। বিবিজানের দিকে তাকিয়ে বলে, আমি ওর উপর থেকে নিস, যেখানে যেখানে হলুদ লাগানো দরকার লাগিয়ে দেব। তুমি এবার যাও বিবিজান। বিবিজানার কথা না বাড়িয়ে গজগজ করতে করতে বেরিয়ে যান। তিনি মনে মনে জানেন নাঝার এমন আচরণের কারণ আজ সকালের ঘটনা। মনে মনে নাঝাকে তিনি স্নেহ করলেও মুখে তা স্বীকার করতে পারেন না, তাই শাসনার অপমানের ঢাল ব্যবহার করেন। বিবিজান চলে যেতেই ঘরটা আবার এক ভারাক্রান্ত নীরবতায় ডুবে যায়। তৃষ্ণা দাঁড়িয়ে আছে পাটোয়ারি বাড়ির সদর দরজায়, তার অন্যার কোলে বেশ কয়েকটা বড়ই। সিতুজা বাপের বাড়ি যাওয়ার আগে বলে দিয়েছেন যদি সে পারে তাহলে যেন ওনার জন্যে টকের তরকারি রেঁধে রাখে। তবে ও কি দিয়ে রাঁধবে খুঁজে পেল না। টমেটো শেষ হয়ে গেছে বাড়িতে। ইব্রাহিম সাহেবও বাড়িতে নেই, হায়দ্রাবাদ গিয়েছেন কাজে। বাড়িতে সে আর ওয়াসেমকে বলার সাহস নেই, তাই আর কোনো দিকে না চেয়ে বড়ই পেরে এনেছেন টক রাঁধবে বলে। তৃষ্ণা দাঁড়িয়েছে, এমন সময় দেখে সিঁড়ি বেয়ে একটা মেয়ে নামছে। মেয়েটাকে দেখে তৃষ্ণা চোখ নামিয়ে নেয়। এই মেয়েটা ওয়াসেমের ঘর থেকে আসছে। সকালে তৃষ্ণা যখন ঘর গুছাচ্ছিল তখন ওয়াসেম এই মেয়েকে নিয়ে ঘরে ঢুকে তাকে বের করে দিয়েছে। অবশ্য বের করে দেওয়ার আগে বলেছিল, আমরা এখন সময় কাটাবো, তুই আমাদের ডিস্টার্ব করিস না। ওয়াসেম কোনোদিনও কোনো নারী নিয়ে এভাবে কখনো আসেনি বাড়িতে। আজ এই প্রথম এমন ঘটনা ঘটালো সে। তবে তৃষ্ণার সেই ক্ষমতা নেই যে কেন নিয়ে এলেন তাকে প্রশ্ন করবে। কিছু সময় তৃষ্ণা ওয়াসেমের দিকে তাকিয়ে নিরীহ চোখে তাকিয়ে তারপর নিঃশব্দে চোখ নামিয়ে মাথা নাড়িয়ে উত্তর দিয়েছিল তখন, আচ্ছা। এতটুকু বলে সে ধীরে ধীরে নিচে চলে এসেছিল। কি বলবে তার যে বলার অধিকার নেই। সে তো ওয়াসেমের কেউ না যে বলবে কিছু। ওয়াসেমের বাড়ি, ওয়াসেমের সব। তৃষ্ণা কি বলবে? বললে ওয়াসেম মারবে উল্টো তাকে। তাই চুপচাপ চলে এসেছে। ভেতরটা বুকটা যন্ত্রণায় ডুকরে উঠেছিল ওর, কিন্তু তারপরেও কিছু বলার নেই। সব সহ্য করা ছাড়া নিজেকে অনেক বুঝিয়ে রান্নাঘরে এসে রান্না করতে থাকে। রান্না করার সময় গলায় বুকে আটকে থাকা কষ্টের পাথরটা গলে চোখ বেয়ে টুপটুপ করে পানি পড়েছিল তৃষ্ণার। কষ্টে বুক ফেটে যায় ওর। তৃষ্ণার চোখ বেয়ে অঝরে ঝরতে থাকে জল। শ্বাস এখনই বন্ধ হয়ে আসবে এমন অবস্থা হয়। তৃষ্ণা সকালে পেটের খিদে দুটো রুটি খেতে বসেছিল, তথাপি সেটাও সে পারেনি। খেতে গিয়ে কান্নার বেগের কারণে গলায় খাবার আটকে গিয়েছিল। অনেক কষ্টে চোখের পানি সামলিয়ে সামলিয়ে রান্না করেছে অসহায়ের মতো। এখন তৃষ্ণা মেয়েটার দিকে তাকিয়ে চোখ নিচে নামিয়ে নেয়। মেয়েটা তৃষ্ণার পাশ কাটিয়ে যেতে যেতে হিসিয়ে বলে ওঠে, তোমার হাজবেন্ডের পারফরমেন্স জাস্ট ওয়াও ছিল, ব্লিডিং করিয়ে দিয়েছে। তুমি সামলাও কিভাবে ডিয়ার? তৃষ্ণা অবলার মতো মেয়েটা যাওয়ার দিকে তাকিয়ে থাকে। কি নির্মম পরিস্থিতি তার। নিজের স্বামী অন্য নারীর সাথে বিছানায় গেল, সেটাও তাকে দেখতে হলো। এমন ভাগ্য তৃষ্ণার দুশ্মনেরও না হোক। তৃষ্ণা বড়ইগুলো রান্নাঘরে নিয়ে যায়। ওয়াসেম ঘর থেকে বেরিয়ে গেলে তারপর ঘরে যাবে। এখন গেলে নিশ্চয়ই আরও অনেক কথা শুনতে হবে তাকে, কিন্তু তৃষ্ণার ভাগ্য তাকে সায় কোনোদিনও দেয়নি, আজও দিল না। ওয়াসেমের গলা ভেসে আসে, যে তৃষ্ণাকে ডেকে বলছে, তৃষ্ণা, এই তৃষ্ণা, আমার জন্য এক কাপ কড়া লিকারের চা আর বিস্কুট টি আয় তাড়াতাড়ি।
তৃষ্ণা ওয়াসেমের ডাক শুনে ঠোঁটে একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে নিজেকে নিজে বলে, সবই ভাগ্য। থাক, সুদিন নিশ্চয়ই আসবে। নির্দিষ্ট সময়ের আগে কিছুই হয় না, অতএব অপেক্ষা আর আক্ষেপের কোনো শেষ হয় না। ওয়াসেম তৃষ্ণাকে ডেকে গিয়ে রুমের সাদা বিছানায় কিছু পানি আর লাল রং ঢেলে দেয়। রক্তের লালচে ছোপ ছোপ দাগ সাদা বিছানায় বসিয়ে দেয়। ওয়াসেম মেয়েটার সাথে কিছু করবে তো মেলা দূরের বাক্য, তাকে ছুঁয়েও দেখেনি। ওয়াসেম শুধু তাকে অ্যাক্টিং করার জন্য ভাড়া করে নিয়ে এসেছে, যাতে তৃষ্ণা অন্তত এইবার ওয়াসেমের উপর রাগ করে চলে যায়। তৃষ্ণা নিজের থেকে চলে গেলে ওয়াসেম বেঁচে যায়। ওয়াসেম তো তৃষ্ণাকে নিজে ছাড়তে পারবে না বাবার জন্য। তৃষ্ণা চানি রুমে পা রাখে ধীরে ধীরে, দেখে ওয়াসেম সোফায় বসে আছে, পরনে লুঙ্গি ব্যতীত আর কিছুই নেই। তৃষ্ণা দৃষ্টি নত যেন করে সোফায় বসে থাকা ওয়াসেমের সামনে চায়ের ট্রেটা রেখে দিয়ে সরে আসে। ওয়াসেম গোসলও করেছে তৃষ্ণাকে সত্যিটা বুঝাতে, যাতে তৃষ্ণা সত্যিটা বুঝে কষ্ট পায় চলে যায়। তৃষ্ণা এক পলক ওয়াসেমের দিকে তাকায়, দেখে সে গোসল করেছে। তৃষ্ণা এ দেখে মাথা নিচু করে নেয়, গোসল তো করবে, এটাই স্বাভাবিক। ওয়াসেম তৃষ্ণার তাকানো দেখে হেসে উঠে দাঁড়িয়ে তৃষ্ণার পাশে এসে দাঁড়ায় আর কটাক্ষ করে তাকে বলে, কষ্ট হচ্ছে তৃষ্ণা তোর? হওয়ার কথাই তো। তুই না চলে যা, তুই চলে গেলে আমি আরো বেশি এনজয় করতে পারবো। চলে যা। তৃষ্ণা এটা শুনে কিছু বলে না, চুপচাপ বিছানার দিকে যায়। বিছানার অবস্থা দেখে তৃষ্ণার কলিজা মোচড় দিয়ে ওঠে। তার বুকের বাম পাশে যে চিনচিনে ব্যথাটা মাথাচাড়া দিয়ে উঠছে, তা মনে হয় নীল বিষের মতো রক্তে মিশে যাচ্ছে। তৃষ্ণা কিছু বলছে না ঠিক, কিন্তু তৃষ্ণার হৃদয়ে দাউ দাউ করে জ্বলছে এক না বলা বিচ্ছেদের আগুন। শব্দরা আজ নির্বাক, কেবল ও শ্বাস প্রশ্বাসের গতি জানান দিচ্ছে তার এক বুক ফাটা আর্তনাদ। তৃষ্ণার সারা শরীর কাঁপছে। তৃষ্ণা কাঁপা কাঁপা হাতে বিছানার চাদর তুলে নিয়ে মাথা নিচু করে বিড়বিড় করে বলে, আমি বিছানার চাদরটা ধুয়ে আসি, নাপাক হয়ে গেছে পুরো। আর কিছু নাপাক করেছেন করলে দিন, ধুয়ে দিই। এই কথা শুনে তো ওয়াসেমের মাথা নষ্ট হয়ে যায়। কি বলে কি মেয়ে, এত কিছু দেখার পরও এত নীরব। ওয়াসেম রেগে ঘরের দেয়ালে চায়ের কাপটা সজোরে ছুঁড়ে মেরে তৃষ্ণার দিকে বাঘের মতো ছুটে এসে তৃষ্ণাকে দুই হাতের নরম বাহু চেপে ধরে চিৎকার করে ওঠে, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি, তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।